চলে যাবো। লাইভে গিয়ে সাউন্ডটাকে লক করে দেন একবারে, এখানে বড় করলে কমেন্ট আমি দেখতে পারবো। একদম চলে যায় সাউন্ডটা একটু টেস্ট করে নেন। চলে স্লো করে দেন তাহলে। সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু এনশিওর করবেন। যারা আছেন একটু কমেন্ট করে শুধু জানান যে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো কথা। জি, অনেকে সালাম দিয়েছেন। আরমান হোসেন শান্ত, রাকিব আল হাসান, শান্তা ইসলাম শান্তা, এমডি নসিব, ওয়ালাইকুম আসসালাম, সবাই হচ্ছে সালাম দিয়েছেন। হ্যাঁ, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ, জাস্ট 1 মিনিট আগে কমেন্ট দেখতেছি, ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা, 1 মিনিট আছে, হ্যাঁ, আমাদের 9টা বাজতে 1 মিনিট আছে, আর 1টা মিনিট শুধু ওয়েট করি, ক্লাস শুরু করে দেবো। আচ্ছা, তোমরা যারা গতদিন ক্লাসে ছিলা, আমাকে শুধু একটা বিষয় একটু এনশিওর করো, 1-2জন একটু কমেন্ট করো, লাস্ট আসলে কত দূর পর্যন্ত তোমরা দেখতে পাইছিলা আর কি, এটুকুন আমাকে বলো। যে 1-2জন কমেন্ট করো যে লাস্ট, মানে গতদিন তো হচ্ছে ফেসবুক বিভ্রাটের কারণে হচ্ছে আমরা শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি। যাই হোক, 9টা বাজে, আমি ক্লাস শুরু করে দিচ্ছি তাহলে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি শুরুতে, আজকে 3য় ক্লাস তোমাদের। এখন আমাকে একটু বলবা তোমরা, গতদিন ক্লাস নিতে নিতে আমি যেটা খেয়াল করেছিলাম, মোটামুটি মনে হয় 8-9 মিনিট পর দেখলাম যে অলরেডি স্টপ হয়ে গেছে, ভিডিও আর চলতেছে না। তো তোমরা আমাকে একটু এনশিওর করো যে তোমরা শেষ কত দূর পর্যন্ত দেখতে পাইছিলে আর কি, এর বাকিটুকুন আর পাওনি।
সো ওইটুকুনের আমাকে একটু বলো, তাহলে আমি ওখান থেকে শুরু করবো আর কি। একজন দুজন একটু কমেন্ট করো। ওকে ওকে, হ্যাঁ কয়েকজন কমেন্ট করেছো, গুড। এমডি নসিব বলেছো Na প্লাস সোডিয়াম প্লাস কেমনে হয়, তাই তো? এইটা সুজন রয়্যাল, ক্লোরিন 17, ওকে। এমডি আশিক Cl2, আচ্ছা আচ্ছা। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ পি প্লাস প্রোটন প্লাস পর্যন্ত, তাই তো? সাজ্জাদ হোসেন, সিরাজুল ইসলাম, ওকে ধন্যবাদ ভাইয়া। তোমরা যারা কমেন্ট করছো তোমাদেরকে ধন্যবাদ। বুঝতে পেরেছি আমি কোন পর্যন্ত, হ্যাঁ ক্লোরিনের চার্জ দেখাতে চেয়েছিলেন, ওকে। শান্ত রায়, সোডিয়াম প্লাস হয় কীভাবে এটা আলোচনা করেছিলেন, আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি কোন পর্যন্ত আলোচনা হয়েছে তোমাদের। তাহলে সর্বশেষ আলোচনা হয়েছে এরকমটা যে সোডিয়ামটা আসলেই কী করে Na প্লাস হইল, আর একইভাবে ক্লোরিনটা কী করে মাইনাস হলো। আচ্ছা তোমরা কি দেখেছিলা যে ক্লোরিনটা কী করে মাইনাস চার্জ হয়েছিল? শুধু এইটুকু আমাকে এনশিওর করো। লাস্ট আমি এটা জানতে চাচ্ছি যে ক্লোরিন যে কী করে মাইনাস আয়ন হয়, সোডিয়াম কী করে প্লাস আয়ন হয় সেটা তো দেখতে পেয়েছো মনে হচ্ছে। ক্লোরিন মাইনাস আয়ন হয় কী করে এইটা বুঝেছো কি না আমাকে শুধু এইটুকুন জাস্ট কমেন্টটা জানো। লাস্ট এটা একজন দুজন কমেন্ট করো। আচ্ছা না ভাইয়া, হ্যাঁ জি জি বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আর কমেন্ট করতে হবে না, অনেকজনই কমেন্ট করেছো না ছাড়, ওকে হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমার শুরু হচ্ছে আজকে ক্লোরিন থেকে আর কি। তো যেহেতু ক্লোরিন বোঝাতে হবে আমি সোডিয়ামটা আরেকবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি আর কি। আচ্ছা তার আগে আমি তোমাদেরকে বলে নিই, যারা একেবারে নতুন আছো বা যারা আগেও ক্লাস করেছে তাদেরকে একটা সামারি করে দিই। হ্যাঁ টোটাল আজকে তৃতীয় ক্লাস চলতেছে, থার্ড ক্লাস। প্রথম ক্লাসের সামারি ছিল যে আমরা যে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি, আসলে বিজ্ঞানীরা বলতেছে যে বিশ্বে এমন কোনো জিনিস নাই যেটা কেমিস্ট্রির বাইরে যাবে। তো এই তত্ত্ব অনুসারে আমরা দেখেছিলাম যে পৃথিবীতে 3 ধরনের পদার্থ হওয়া সম্ভব, কঠিন, তরল আর গ্যাসীয়। এই 3টা পদার্থ হয় কী করে তার শর্তগুলো প্রথম দিন দেখেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম যে কোন পদার্থ ভারী, কোনটা হালকা আর কোনটা আরও বেশি হালকা, এবং কেন এই তারতম্য হয় এটা আমরা জেনেছিলাম। এরপর আমরা জেনেছিলাম হচ্ছে আন্তঃনবিক শক্তি, আন্তঃনবিক স্থান, অণু পরমাণু সম্পর্কে বেসিক বা মৌলিক ধারণা। এরপর আমরা দেখেছিলাম হচ্ছে আমার যে 118টা মৌল আছে পৃথিবীতে, এই 118টা মৌলের মধ্যে 36টা মৌলের একটা চার্ট দেখেছিলাম আমরা, যে কার পারমাণবিক সংখ্যা কত, নাম কত। এটা ছিল প্রথম লেকচার। আর গতদিন দ্বিতীয় লেকচারটা খুবই শর্ট হয়ে গেছে তোমাদের জন্য, কারণ হচ্ছে ফেসবুক বিভ্রাট হয়ে গেছিলো আসলে আমাদের। আমি ক্লাস নিতে নিতে হঠাৎ করে খেয়াল করলাম যখন বলতেছিলাম যে তোমাদের আসলে তোমরা বুঝছো কেন কমেন্ট করো, তখন তোমাদের আর রিপ্লাই পাচ্ছিলাম না। তখনই ফাইনালি গিয়ে বুঝতে পারলাম যে আসলে তোমরা বুঝতে পারতেছিল না কথা বা দেখতে পাচ্ছিল না আর কি। তো যাই হোক, তো গতদিনে তোমাদের সর্বশেষ হয়েছে আসলে আরও বেসিক কথাবার্তাগুলো হয়েছিল যে পরমাণুর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। মানে গত দিনের মূল টপিক ছিল বা সেকেন্ড লেকচারের মূল টপিক ছিল পরমাণু, তাই না? তোমরা একটু মনে করার চেষ্টা করো, পরমাণু ছিল মূল টপিক আর কি। এই পরমাণুটা ভাঙলে 3 ধরনের কণিকার কথা আমি বলেছিলাম, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। এর মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে স্থায়ী কণিকা যেটা প্রত্যেকটা পরমাণুতে বা প্রত্যেকটা মৌলেই থাকতে হবে বাধ্যতামূলক। 118টা মৌলের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন ব্যতিক্রম, যার মধ্যে নিউট্রন নাই। স্থায়ী কণিকার মধ্যে 3টা কণিকার কথা বলেছিলাম, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। শুধুমাত্র হাইড্রোজেনে নিউট্রন নেই, বাকি সকল মৌলের মধ্যে স্থায়ী কণিকাগুলো অবশ্যই থাকবে। ওকে, অস্থায়ী কণিকার কথা কি বলেছিলাম, যে অস্থায়ী কণিকাগুলো থাকবে, নাও থাকতে পারে, থাকবে আবার চলে যাবে, ব্যাপারটা এরকম। আর এই জন্য বলেছিলাম অস্থায়ী কণিকা, এবং তোমাদেরকে একটা এক্সাম্পলও দিয়েছিলাম এই অস্থায়ী কণিকা নিয়ে, তোমাদের মনে থাকার কথা। অনেকে বলেছিলাম, খুব মজার লেগেছিল এক্সাম্পলটা। যাই হোক, এরপরে বলেছিলাম কম্পোজিট কণিকার কথা। তো যাই হোক আর কি, 3 ধরনের কণিকা আমরা আলোচনা করেছিলাম। এরপর তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোন কণিকার অবস্থান কোথায়। যেমন একটা পরমাণুর ঠিক সেন্টারে কি ছিল, মনে করো নিউক্লিয়াস, এরপরে থাকে কে, নিউট্রন, এর বাইরের দিকে প্রোটন, একেবারে বাইরের দিকে ইলেকট্রন। এরা কেন এই জন্য হয়, এটা এরকম হয় কেন, কেন ভিতরে নিউট্রন, এর বাইরে কেন প্রোটন, একদম বাইরে ইলেকট্রন কেন, এটা তোমাদেরকে বলেছিলাম যেটা হয় শুধুমাত্র ভরের তারতম্যের কারণে। তোমাদের এটা মনে থাকার কথা। এরপরে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কার চার্জ কত, প্রোটনের চার্জ, নিউট্রনের ইলেকট্রনের চার্জ এবং নিউট্রনের চার্জ কত। এই চার্জের কারণে পরমাণু কী করে বিদ্যুৎ নিরপেক্ষ কিংবা চার্জ নিরপেক্ষ, কিংবা একটা পরমাণুতে অতিরিক্ত কোনো চার্জ থাকে না কেন, এটা তোমাদেরকে বুঝিয়েছিলাম আর কি। আচ্ছা, এর সর্বশেষ তোমাদেরকে দেখেছিলাম সোডিয়ামকে নিয়ে, যে সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন আমরা বের করে দিই, কিংবা কোনো কারণে যদি একটা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে,
তাহলে কেন সোডিয়াম প্লাস হয়? তো মূলত আমি ওখান থেকে আজকে আবারও শুরু করতেছি, যদিও তোমরা এটা তোমাদের চেনা পরিচিত, গতদিন আমি যেহেতু একবার দেখিয়েছি। তো আজকে এটা দেখানোর আগে, ক্লোরিনটা দেখানোর আগে অবশ্যই তোমাদেরকে সোডিয়ামটা দেখিয়ে নিব আর কি। তো সোডিয়ামটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 11টি। ওকে, ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? 11টি। কারণ আমরা জানি একটা পরমাণুর মধ্যে যে কতটি প্রোটন থাকবে, মানে যতটি প্রোটন থাকবে তার সমান সংখ্যক কী থাকবে? ইলেকট্রন। ওকে, তাহলে আমরা কি বুঝবো? যে সোডিয়ামের একেবারে সেন্টারে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। আমরা এটা জানি, এটা হচ্ছে নিউক্লিয়াস, একদম এই যে সবুজ দাগ, নীল দাগটা। এরপরে এখানে থাকবে কি? নিউট্রন থাকলো। এরপরে থাকবে কটা? প্রোটন থাকে 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা প্রোটনের লেয়ার, এটা মনে করো। এরপরে একেবারে বাইরের দিকে থাকবে ইলেকট্রন। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা কেন? কারণ আমরা 11টা থেকে যদি একটা ইলেকট্রন বাদ দিয়ে দিই তাহলে এখন আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এই তো, আমরা যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেই তার মানে ইলেকট্রন হবে 11টা থেকে একটা বাদ দিলে 10টা। এই 10টা ইলেকট্রন আমি ড্র করেছি, আর প্রোটন হচ্ছে 11টা। আমরা দেখেছিলাম এরকমটা যে এই প্রোটনটা একে, এইটা একে, এইটা একে, সবাই একজন একজন করে রিসিভ করবে কিংবা হচ্ছে আকর্ষণ করবে, যেহেতু একজন পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। এবং তোমরা দেখেছিলে যে পজিটিভ চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 এত কুলম, এবং নেগেটিভ যে চার্জ ইলেকট্রনের সেটাও 1.6 × 10⁻19 কুলম। তাহলে কি হবে? প্লাস এবং মাইনাস একে অপরকে ভ্যানিশ করবে। তাহলে দেখো এই 10টা প্রোটন আর 10টা ইলেকট্রন কিন্তু অলরেডি নিজেরা নিজেদেরকে আকর্ষণ করার পর চার্জ কিন্তু ভ্যানিশ। বাট একটা প্রোটন কিন্তু এখন অবশিষ্ট আছে, যে কোনো ইলেকট্রনকে ধরতে পারে নাই। তো তোমাদেরকে এই কথা বলেছিলাম যে মনে করো এখানে 11 জন ছেলে আছে আর 10টা মনে করো মেয়ে আছে। তো বাকি 10 জনের তো বিয়ে হয়ে গেছে 10টা মেয়ের সাথে, এখন আর কোনো মেয়ে অবশিষ্ট নাই। তো এখন সে কী করবে বলো তো? এই প্রোটনটা অনবরত এখান থেকে বাইরে চলে আসে। মানে বাইরে চলে আসে বলতে জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বোঝাচ্ছে আর কি। মূলত সে বাইরে চলে আসে না, কিন্তু বোঝানোর জন্য বলতেছে এরকমটা যে সে বাইরে এসে একটা মনে করো ফ্ল্যাগ হাতে নিল, একটা পতাকা, একটা সিগন্যাল হাতে নিল যে আমি সিঙ্গেল আছে ভাই, কেউ আমার কাছে আসো, তাহলে আমি ডাবল হয়ে যাব, আমার পজিটিভ চার্জ আমার কাছে আছে, আমি কাউকে দিতে পারতেছি না, তোমরা একজন আসো। এই জন্যই মূলত যখন একটা সোডিয়াম থেকে আমরা একটা ইলেকট্রন ত্যাগ করে দিই তখন আমরা সেটাকে লিখি Na, মাথার উপর চার্জ লিখি কি? প্লাস। তাহলে তোমরা এখন থেকে মনে থাকবে, তোমাদের মনে থাকার কথা, এটা এখন থেকে মনে রাখবা আর কি, যে সোডিয়াম যদি আমরা এভাবে লিখি মাইনাস একটা ইলেকট্রন লিখি তাহলে আমরা কী লিখবো? Na প্লাস। সিমিলারলি ধরো আমি যদি এখন ম্যাগনেসিয়ামের কথা বলি, মনে করো ম্যাগনেসিয়াম থেকে তুমি 2টা ইলেকট্রন বের করে দিছো, তার মানে এটা কী লিখবো? ম্যাগনেসিয়াম প্লাস প্লাস। এটাকে অন্যভাবে লিখতে পারবা ম্যাগনেসিয়াম 2+, যেহেতু প্লাস এখানে 2টা, সেখানে 2+ লিখতে পারবা। তার মানে কি বোঝা গেল ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে, মানে বের করে দিছো। তাহলে ম্যাগনেসিয়াম থেকে যদি 2টা ইলেকট্রন বের করে দাও তাহলে বাকি যে 2টা এক্সট্রা প্রোটন আছে ওই 2টা প্রোটন তো জায়গা পাবে না, কাউকে পাবে না আকর্ষণ করার মতো, সেজন্য তারা এরকম সিগন্যাল দেবে যে আমাকে কেউ নাও, এই জন্য 2টা হয়ে গেল। তাহলে এরকম যতটা ইলেকট্রন ত্যাগ করবে মাথার উপর ততটা তার প্লাস আয়ন হিসাবে দাঁড়াবে। এটা গেল সোডিয়ামের কথা। ওকে, এবার ক্লোরিনের ব্যাপারটা দেখব। তাহলে ক্লোরিনের চার্জ কেমন হবে? ওকে, আমরা যদি ক্লোরিনের কাছে যাই তাহলে দেখি আগে ক্লোরিন কত নম্বরে আছে। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তোমাদের জানার কথা। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 17। আমরা এটাতে বুঝেছিলাম ইলেকট্রন যদি ত্যাগ করে দাও, মানে বের করে দাও, ইলেকট্রন যদি ত্যাগ করে। আচ্ছা, এবার আমরা উল্টাটা করব। ইলেকট্রন ধরো গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করলে কটা হবে? ইলেকট্রন হবে 18টা। তোমরা অলরেডি কিন্তু গেস করতে পারছো অনেকে মনে হয় যে কী হবে এখন এর ভিতরে ঘটনা। মনে করো এইটা হচ্ছে ক্লোরিনের ভিতরে এটা নিউক্লিয়াস, আর এর বাইরের দিকে আছে কি? নিউট্রনগুলা গেল। এবার আমাদের এখন প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 17টা। লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ওকে, এই 17টা গেল প্রোটন। ইলেকট্রন কটা হবে বাইরে? ইলেকট্রন কিন্তু এখন 18টা, একটা যেহেতু গ্রহণ করেছে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই হচ্ছে ইলেকট্রনের লেয়ার। এখন কি হবে? আমরা এমনিও বুঝতেছি যে সবাইকে ধরবে একজন একজন করে। এটাকে ধরবে এটা ধরবে, এটা একে মনে করো, এটা একে, সবাইকে ধরবে আর কি, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে। ওকে, দেখো সবাইকে ধরছে, কিন্তু এখনও একটা
একটা ইলেকট্রন বা একটা মাইনাস চার্জ কিন্তু ফ্রি, সে কিন্তু আর কোনো প্রোটনকে পায় নাই। তাহলে কী হবে বলো তো, একটু আগে যেরকম বুঝেছিলা যে সোডিয়ামের প্লাস আয়নটা বাইরে গিয়ে একটা ফ্ল্যাগ ধরে দাঁড়ায় থাকবে যে আমি সিঙ্গেল, তাই না? ঠিক একই রকমভাবে এবার মাইনাস আয়নটা এই পুরো পরমাণুটার মাথার উপরে সিগন্যাল দেবে একটা, যে আমি কিন্তু একটা চার্জ, আমি সিগন্যাল, ভাই একজন আমার কাছে আসো, আমি একা একা, এরকম আর কি, সে ডাবল হওয়ার চেষ্টা করবে আর কি। আচ্ছা, তাহলে ক্লোরিনের সাথে যদি আমরা একটা ইলেকট্রন যোগ করি তাহলে এরপর আমরা ক্লোরিনকে লিখব Cl মাইনাস। সিম্পল, বুঝতে পারার কথা তোমাদের। এই হচ্ছে আয়ন। তাহলে তোমাদেরকে বলেছিলাম গতদিন তোমরা মানে এই কথাগুলো শুনতে পাওনি আর কি, এই কথাগুলাই হচ্ছে মূল এখানকার, মানে এতদিন থেকে যেটা বুঝালাম, তিনটা সামারি, গত তিনটা লেকচার থেকে তিনটা সামারি আজকে আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে ধরো আমি যদি শুধু ক্লোরিন বলি তাহলে সেটা হচ্ছে ক্লোরিন পরমাণু, যদি Cl2 বলি ক্লোরিন অণু, আর যদি Cl মাইনাস বলি তাহলে এটা ক্লোরিন আয়ন। আচ্ছা, এবার অক্সিজেনের কথা মনে করো, অক্সিজেন শুধু ও বললে কী হবে, এটা পরমাণু, যখন O2 বলবো অণু, আর যদি এখানে ও মাইনাস মাইনাস বলি তাহলে সেটা হচ্ছে কি আয়ন। এই মাইনাস মাইনাসও বলতে পারবা, কিন্তু ওটাকে চাইলে 2 মাইনাসও বলতে পারবা। তাহলে সহজ করে বোঝা গেল এরকমটা যে এটা যেহেতু দ্বিপরমাণু, অক্সিজেন কিংবা ক্লোরিন এরা হচ্ছে দ্বিপরমাণু, সেজন্য দুইটা করে পরমাণু একত্রিত হইলে অণু হবে। তোমাদেরকে গত লেকচারে আমি দেখিয়েছিলাম যে যারা যারা দ্বিপরমাণু হয়, যাদের অণুগুলো হয় দ্বিপরমাণু, তারা একটা অণু তৈরি করতে দুইটা করে পরমাণু প্রয়োজন হয়। ঠিক এই কারণে হচ্ছে এটাকে আমরা বলতেছি অণু, এটাকে পরমাণু, এটাকে আয়ন। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদেরকে ধরো এমনি প্রশ্ন করলাম, বা ধরো বেসিক প্রশ্ন মনে করে এটা আমার, যে এই তিনজনের মধ্যে আসলে বেসিক পার্থক্য কী বলো তো, মৌলিক পার্থক্য কোথায়? যেমন এর সাথে কিন্তু বাকি দুজনের মৌলিক পার্থক্য কিন্তু ইলেকট্রনের সংখ্যা, এটা যে কেউ বুঝতে পারবা। খুব সহজ প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম উত্তর হচ্ছে যে তোমরা ডিরেক্টলি বলতে পারো যে ভাইয়া এইখানে যে পরিমাণ ইলেকট্রন আছে এদের দুজনের কাছে ইলেকট্রনের সংখ্যা থেকে অবশ্যই ইলেকট্রন সংখ্যা আলাদা। যেমন আমি যদি শুধুমাত্র বলি যে পরমাণু এবং আয়নের মধ্যে পার্থক্য কী, এটা একটা পরমাণু, এটা একটা আয়ন, তাহলে এখানে যে পরিমাণ প্রোটন আছে এখানে কিন্তু সেই একই পরিমাণ প্রোটন আছে, প্রোটনে কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। তাহলে কিসের চেঞ্জ? শুধুমাত্র ইলেকট্রনের চেঞ্জ। তাহলে বলতে পারবো আমরা যে পরমাণু এবং আয়ন এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যার চেঞ্জ। গেল? ওকে। আর অণু আর পরমাণুর মধ্যে মূল পার্থক্য কোথায় বলো তো? অণু পরমাণুর মধ্যে যদি দ্বিপরমাণু হয় তাহলে সংখ্যায় চেঞ্জ হয়ে যাবে। যেমন একটা পরমাণুর ভিতরে একটা অণুর ভিতরে পরমাণুর সংখ্যা কয়টি? 2টি। তাহলে বেসিক পার্থক্য হচ্ছে মূলত এগুলোই আর কি। এখন তো তোমাদেরকে যা সোডিয়াম আর ক্লোরিনের ব্যাপারটা দেখালাম, এখন তোমরা যদি সোডিয়ামের জায়গায় ধরো ম্যাগনেসিয়ামকে বুঝতে চাও, ধরো যেমন আমি তোমাদেরকে একটু আগে লিখেছি, এটা ধরো আমি ম্যাগনেসিয়ামের কথা বললাম, তাহলে আমি জাস্ট, আমার জন্য তো খুবই সহজ, আমার যেহেতু বোর্ড আছে মুছে দিচ্ছি, হ্যাঁ, টুক করে মুছে দিয়ে আমি এখানে ম্যাগনেসিয়াম করে দিচ্ছি। ধরো এখন এটাকে আমি বললাম এটা এখন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যদি হয় তাহলে প্রোটন কটা হবে? 12টা হবে, কারণ তোমরা দেখো ম্যাগনেসিয়াম আছে পারমাণবিক সংখ্যা 12 নম্বরে, তোমাদের যে চারটা দিয়েছিলাম সিরিয়ালটা ওটা দেখো, ম্যাগনেসিয়াম 12, তাহলে প্রোটন কটা আছে? 12টা। তাহলে ধরো ইলেকট্রন যদি 2টা ত্যাগ করি তাহলে কত হবে? ইলেকট্রন এখন 10টা। ইলেকট্রন যদি 10টা হয় তাহলে ইলেকট্রন 10টা, কিন্তু প্রোটন কটা হবে? প্রোটন কিন্তু 12টা, কারণ এই যে দেখো প্রোটন 12টা, তাহলে গুণ এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আগে থেকে আছে, একটা প্রোটন যুক্ত করে দিলাম, এই মোট 12টা, কিন্তু ইলেকট্রন 10টাই আছে। তাহলে 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে ধরে ফেলবে, এখন বাকি থাকবে কয়টা? প্রোটন। এই একটা প্রোটন বাকি আছে, এখনও একটা প্রোটন বাকি আছে, তাহলে সিগন্যাল হবে কয়টা? এখন 2টা সিগন্যাল দাঁড়াবে। তাহলে বোঝা গেল যে আমরা যদি কখনো ম্যাগনেসিয়ামের সাথে, যেটা লিখেছি এখানে, ম্যাগনেসিয়ামের সাথে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে বা বের করে দেই তাহলে এটা লিখতে হবে এরকমভাবে ম্যাগনেসিয়াম ডাবল প্লাস। তাহলে ধরো আমি যদি তোমাদেরকে বলি যে অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা কী লিখবো বলো? Al3+, কিংবা লেখা যেতে পারে Al মানে অ্যালুমিনিয়াম প্লাস প্লাস প্লাস, দুইটাই সঠিক, এটাও লিখতে পারবা এটাও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই তাহলে আমরা বুঝলাম আয়ন তৈরির ঘটনা। ওকে, এবার আমরা একটু সামনে যাব। আয়ন তৈরি হওয়ার পরে আমাদের জানতে হবে প্রতীক সংকেত যোজনী। তোমরা যারা এগুলো তোলার দরকার মনে করো তারা এখন তোলার দরকার নেই, তাড়াহুড়া করে ভালো করে বুঝো আর কি। আর আমার সাথে সাথে যেটুকুন তুলতে পারবা, আর যেটুকুন তুলতে পারবা না ওইটা নিয়ে মানে খুব বেশি হাউতাশ করার কিছু নাই আর কি, যেহেতু তোমাদের কাছে ভিডিও অলরেডি রেকর্ডেড হয়ে থাকবে, পরবর্তীতে ভিডিও পজ করে করে তোমরা লিখে নিতে পারবা। সো আগে ভালো মতো বুঝে নাও। এখন এ পর্যন্ত বুঝছো কি না একটু শুধু 2-1জন কমেন্ট করে দাও, জাস্ট চুজ করে কমেন্ট করো, আমি তাহলে দেখি শুধুমাত্র যে আসলে বুঝতে পেরেছো কিনা।
ফিরোজুল ইসলাম ফিরোজ কমেন্ট করেছেন, ভাই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন, হ্যাঁ চলে গেল কমেন্টটা মনে হয়, হ্যাঁ ম্যাগনেসিয়ামের ইলেকট্রনের জায়গা 11টা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 সবাই মনে হয় বুঝতে পেরেছো এটা, যাই হোক ওটা আমার মিসিং ছিল, মিস্টেক ছিল আর কি। আচ্ছা সবাই, হ্যাঁ ও একটা ভালো ভুল ধরেছে আমার, ওটা আমি খেয়াল করিনি, হ্যাঁ তোমরা একটুখানি দেখিও আর কি, যে এই 11টা থেকে মানে 2টা ইলেকট্রন বাদ দেওয়ার কথাটা ওটা ভুলে গেছি আমি আর কি, ওটা 11টা থেকে 2টা বাদ দিয়ে 10টা হবে, মানে 12টা থেকে 2টা বাদ দিয়ে 10টা হবে আর কি, তো আমি ভুলে 11টাই রেখে দিয়েছি আর কি। ভাই বুঝতে পেরেছি, জি ভাই বুঝছি ব্রো, থ্যাংক ইউ, সবাই বুঝে গেছো। আচ্ছা এবার আমি পরবর্তী টপিকে আসি, এবার আর একটা ইম্পর্টেন্ট টপিকে কিন্তু ঢুকবো, নতুন টপিক, সো একটু মনোযোগ দিতে হবে, গা ঝেড়ে টেড়ে বসো আর কি। এই টপিকের পুরো নাম হচ্ছে প্রতীক, সংকেত, যোজনী। তো সবার আগে আমরা প্রতীক নিয়ে একটু আলোচনা করবো, প্রতীক কী, ওকে। আচ্ছা প্রতীক বোঝার সাথে সাথে তোমাদেরকে একই সাথে একটু সংকেতটা কী বা এই দুটার মধ্যে আসলে পার্থক্য কী, এই দুটা জন্য একটু জেনে নিব। এখন প্রতীক বলতে তোমরা কী বোঝার কথা, ধরো আমি তোমাদেরকে যদি বলি, তোমরা আমাকে কেউ বলো তো প্রতীক কী, তোমাদের তো বলার আসলে স্কোপ নাই, সেজন্য বলতে পারতেছে না। প্রতীক বলতে মনে হয় তোমরা সবার আগে বুঝবা যে ভাই আমি একবার ভোট দিয়েছিলাম, তো ভোট দেওয়ার সময় আমরা শুনছিলাম যে এই প্রতীকে ভোট দেওয়ার কথা, বলে না? তাহলে প্রতীকের একটা ব্যবহার অন্তত শুনলাম, যে যখন আমরা ভোট দিই তখন আমাদেরকে বলা হয় এই প্রতীকে ভোট দিন, এবং নৌকা প্রতীকে ভোট দিন, তারপরে আরও কী কী আছে, তারপরে আছে ধরো হরিণ মার্কায় ভোট দিন, তারপরে হচ্ছে গরু মার্কায় ভোট দিন, এরকম থাকে না? তাহলে যে মার্কা কিংবা প্রতীক এইটা, তাহলে প্রতীক শব্দের মূলত সিমিলার যদি একটা শব্দ আমরা দেখি প্রথমত, তাহলে কী বলতে পারবো, চিহ্ন। প্রতীক মানে হচ্ছে চিহ্ন, ওকে। আর কেমিস্ট্রির জন্য আমাদের জন্য প্রতীক বলা হচ্ছে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক। বলা হয় প্রতীক, আর লিখলাম না, ওকে। আচ্ছা সংকেত কি হবে, সংকেতের পার্থক্য এইটার সাথে এটার পার্থক্য হচ্ছে শুধুমাত্র সংজ্ঞা যদি তোমরা দেখো, তাহলে কোনো যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সংকেত। পার্থক্যটা বুঝছো? শুধু একটা শব্দে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক, যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সংকেত। কিন্তু একটা বড় পার্থক্য আছে, দেখো সংকেত সবসময় একটা বড় জিনিস বোঝাবে, আর প্রতীক একটা ছোট জিনিস বোঝাবে, বা বলতে পারো এরকম যে প্রতীক একটা সিঙ্গেল জিনিস বোঝাবে, সংকেত অনেক বেশি কিছু বোঝাবে। কীরকম দেখো, তোমাদেরকে প্রতীক তো বুঝলাই, যেমন দেখো প্রতীকের ব্যাপারটা এরকম যে তুমি একটা এই মার্কাটাতে ভোট দিও, তা তুমি শুধু ওইটুকুনি চিনলা যে হ্যাঁ এই মার্কাটা দেখে শুধু ওইটুকুনি চিনতে পারবা, এর বাইরে কিন্তু এর অন্য কোনো বৈশিষ্ট্য নেই। কিন্তু সংকেতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, একটা লাল লাইট দেখলাম, বাট এটার মানে কি? এটার মানে হচ্ছে লাইট দেখলাম মানে হচ্ছে যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছ ট্রাফিক লাইট, তাহলে এটা তার মানে তুমি যেতে পারবা না। তুমি যদি যাও কী ঘটবে, প্রথমত ট্রাফিক পুলিশ তোমাকে আটকা দিতে পারে, দ্বিতীয়ত হচ্ছে তুমি অ্যাক্সিডেন্ট করতে পারো, গাড়ি নিচে চাপা পড়তে পারো, তারপর তুমি একটা রুল ভায়োলেট করবা, অনেকগুলো বিষয় কিন্তু। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে সংকেত হয় একটা যৌগিক জিনিসের কিংবা অনেক বড় কোনো বিষয়কে বোঝানোর জন্য হয় সংকেত, আর প্রতীক হচ্ছে এত বড় কোনো কিছু বোঝাবে না, জাস্ট সিম্পল একটা জিনিস বা সিঙ্গেল একটা জিনিস বোঝানোর জন্য ব্যবহৃত হবে প্রতীক। এই জন্য মূলত নামকরণ করা হয়েছে এরকম যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক, আর যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সংকেত। যেমন আমরা যদি বলি ধরো হাইড্রোজেন, সংকেত কি হবে, প্রতীক কি হবে? এইচ, তোমাদের জানার কথা। আমি তোমাদেরকে যদি বলি নাইট্রোজেন, প্রতীক কী হবে? এন। যদি বলি নিয়ন, প্রতীক কী হবে? NE। এই তো। আচ্ছা সংকেতের ক্ষেত্রে আসো, যদি বলি পানি, তাহলে পানি একটা যৌগিক পদার্থ, এর সংকেত কী হবে? H2। খেয়াল করো এখানে আমি যদি শুধু তোমাদেরকে বলি অক্সিজেন, তাহলে তোমরা কিন্তু শুধু বলবা ও, এটা একটা প্রতীক। আর এখানে দেখো যখন সংকেত হয়ে গেছে তখন OH সবাই একসাথে আসছে, কিন্তু এই যে HO সবাই একসাথে আসছে না, তাহলে পুরাটা মিলে হচ্ছে একটা সংকেত, এবং অনেক বড় বড় সংকেত হতে পারে। যেমন দেখো আমি তোমাদের একটা সংকেত লিখি, হ্যাঁ তারা পটাশিয়াম সালফেট, তাহলে হচ্ছে K2SO4, অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এখানে হবে 3, এখানে হবে 2 × 24 অণু পানি, এইটা পুরাটা মিলে একটা সংকেত। চিন্তা করা যায়, এটার নাম হচ্ছে পটাশ অ্যালাম, অনেকের নাম শুনে থাকবে এটার, বা আগের নাম শুনে থাকলে
থাকতেও পারো, না শুনলেও সমস্যা নেই। যারা তোমরা আর্টস কিংবা কমার্স থেকে এসেছো তাদেরও কোনো সমস্যা নেই। যদি কোনোদিন নাম নাও শুনে থাকো, এটা আমরা পুরাটা দেখবো কী করে আসে না আসে সব কিছু বিস্তারিত জানবো। শুধু জেনে রাখো আর কি, দেখো এটা পটাশ এলাম, পুরাটার নাম কিন্তু অনেক বড়। যেমন পুরাটাকে বলা হয় পটাশিয়াম সালফেট ইন্টু অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু 24 জনের পানি আর কি। আচ্ছা, এই পুরাটাকে সংক্ষিপ্ত রূপে এইভাবে প্রকাশিত করা হয়, এটাকে বলা হচ্ছে সংকেত। এখন প্রশ্ন হতে পারে এরকমটা, দেখো যেমন প্রতীক লেখার কিছু নিয়ম আছে, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যেমন হাইড্রোজেনের সংকেত কি এইচ, আর যদি হিলিয়ামের সংকেতের কথা বলো তাহলে হিলিয়ামের সংকেত কি হবে এইচ ই, নাইট্রোজেনের সংকেত হচ্ছে এন, নিওনের সংকেত হচ্ছে এন ই, তাই কিনা? তারপর যদি সোডিয়াম আসো, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়ামের প্রতীক হচ্ছে এন এ। প্রশ্ন না যেরকমটা আসলে কেন হলো, যেমন এই কখনো এন এ, কখনো এন ই, কখনো এন, এরকম কেন? এটা হচ্ছে এরকম যে মৌলের পুরো নামের যখন সংক্ষিপ্ত রূপ নেওয়া হয় কিংবা প্রতীক যখন নেওয়া হয় তখন নিয়ম ছিল এরকমটা, বা প্রথম নিয়ম হচ্ছে প্রথমত প্রথম অক্ষরের মানে এক কথা নামের প্রথম অক্ষর নিতে হবে। যেমন 1 নম্বরে আছে আমাদের কি, যদি আমি সবার আগে তোমাদেরকে মৌলগুলোর কথা বলি, 1 নম্বরে তোমরা কি পাইছো বলো? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের প্রথম অক্ষর কী ছিল? এইচ। তাহলে বোঝা গেল হাইড্রোজেন শব্দটার যদি প্রথম অক্ষর এইচ, তার মানে হাইড্রোজেনের প্রতীক হবে এইচ। ক্লিয়ার? এখন 2 নম্বর মৌল কি? 2 নম্বর মৌল হচ্ছে হিলিয়াম। এখন হিলিয়ামেরও যদি আমি এইচ নেই তাহলে দুইটা যেহেতু দেখে তুমি ভেবা চাকা খাবো না। আমি যদি তোমাদেরকে কখনো বলি বলো তো এটা কার প্রতীক, তাহলে কেউ কেউ বলবা যে হাইড্রোজেনের প্রতীক, আবার কেউ বলবা যে হিলিয়ামের প্রতীক। তাহলে কোনটা ঠিক? সেজন্য বিজ্ঞানীরা যেটা করলো যে প্রথমে যেহেতু হাইড্রোজেন আছে 1 নম্বরে, ওকে ফ্রি রেখে দিছে একাই। এখন একবার ওকে একা রাখার পরে এরপরে যদি কোনো নামের প্রথম অক্ষর ওই এইচ আসে তাহলে তাকে আর একা রাখবে না, ওর সাথে পরবর্তী যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা স্মল লেটার আকারে রেখে দিবে বোঝার সুবিধার্থে। তার মানে প্রথম এইচ বলতে হাইড্রোজেন গেছে, পরবর্তীতে এইচ আসার পরে আর শুধু এইচ রাখা হবে না, বরং তার পরবর্তী যে ওয়ার্ড আছে সেটা নেওয়া হবে। তার মানে এইচের পরবর্তী ওয়ার্ড কি? ই। তার মানে এখন থেকে ই নেওয়া হবে, নাম হলো কি তাহলে? হিলিয়াম। সিমিলারলি এই যে নাইট্রোজেনের কথা বলতেছিলাম, দেখো নাইট্রোজেন উপর থেকে আসা 1 থেকে 5 নম্বরে আছে নাইট্রোজেন, দেখো খেয়াল করে। তাহলে নাইট্রোজেনে যেহেতু প্রথমবার এন আসলো, নাইট্রোজেনের প্রথম অক্ষর কি? এন, তার আমরা শুধু এন নেব। এরপরে 10 নম্বরে আসছে কি? নিয়ন। এখন নিয়ন আসলে তো শুধু এন নিতে পারবো না, কারণ অলরেডি বলা হয়ে গেছে যে আমাদের উপর থেকে আসতে হবে, সিরিয়ালি প্রথম থেকে আসতে হবে। যদি এমন হইতো যে মনে করো নিয়নটা আছে 5 নম্বরে আর নাইট্রোজেন আছে 10 নম্বরে, তাহলে নিয়নের সংকেত নিয়নের প্রতীক হইতো এন আর নাইট্রোজেনের প্রতীক হতো এনআই। ব্যাপারটা ক্লিয়ার কিনা? এটা কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এরকম প্রশ্ন যে কারণ দর্শাও বা কারণ দেখাও কেন নাইট্রোজেনের সংকেত এন আর নিয়নেরও সংকেত মানে এন না হয়ে এন ই হলো, কারণ দুজনেরই তো শুরু রক্ষা হচ্ছে এন। তাহলে তোমাদেরকে সেক্ষেত্রে উত্তর দিতে হবে এরকমটা, যেহেতু যদি আমরা সিরিয়াল দেখি, পারমাণবিক সংখ্যা দেখি, এই পারমাণবিক সংখ্যা অনুসারে কিংবা সিরিয়াল অনুসারে যেহেতু নাইট্রোজেনটা উপরে, সেজন্য সে একটা অক্ষর নিয়ে একটা প্রতীক গঠন করেছে। কিন্তু একই অক্ষর থাকা সত্ত্বেও যেহেতু তার সিরিয়াল পড়ে, তার মানে সেই একই অক্ষর দ্বারা তার প্রতীক নির্ণয় করা যাবে না। সেই জন্য তার প্রতীকটাকে আইডেন্টিফাই করার জন্য বা নির্দেশ করার জন্য পরবর্তী যে ওয়ার্ডটা আছে, পরবর্তী যে অক্ষরটা আছে, সেই অক্ষরটাকেও স্মল লেটার আকারে লিখতে হবে, এটাই নিয়ম। সেই জন্যই হচ্ছে আমাদের পরবর্তীতে হয়ে গেল হিলিয়ামটা হয়ে গেল এইসি, নিয়নটা হয়ে গেল এন এ, তারপরে এন ই আর কি, সরি এন ই, তারপরে ন্যাট্রিয়ামের সময় হলো এন এ। বোঝা গেছে? এটা হচ্ছে খুবই সিম্পল। আচ্ছা, আমরা তোমাদের বোঝার কথা অলরেডি আর কি। তো এভাবেই মূলত তৈরি হয়ে থাকে প্রতীক। প্রথমে একদম যেটা প্রথমে পাবো সেটা হয় শুধুমাত্র একা, আর পরেগুলোতে মূলত হচ্ছে একটা করে তার পরবর্তী অক্ষরটা স্মল লেটার আকারে লেখা থাকে। এবং আরেকটা শর্ত হচ্ছে তোমাদেরকে বলি যে প্রথম যে অক্ষরটা হবে, অক্ষরটা কিন্তু হবে বড় হাতে। যেমন হিলিয়ামের কথা চিন্তা করো, প্রথম অক্ষরটা হবে অবশ্যই বড় হাতের, পরের অক্ষরটা কিন্তু আর বড় হাতে লেখা যাবে না, পরের অক্ষরটা লিখতে হবে কি হয়েছে? ছোট হাতের, অর্থাৎ স্মল লেটার লিখতে হবে। এই হচ্ছে প্রতীকের হিস্টোরি। তাহলে আমি এতক্ষণ যেটা বুঝালাম শুধুমাত্র প্রতীক নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমাকে তোমরা বলো যে প্রতীকের ব্যাপারটা বুঝেছো কিনা, যে আসলে প্রতীক লিখতে হবে কি করে, বা প্রতীকের লেখার নিয়মগুলো কী কী, বা যদি পরীক্ষায় কোনোভাবে প্রশ্ন আসে যে আসলে নাইট্রোজেনের প্রতীক এন হলো কিন্তু নিয়নের প্রতীক এন নয় কেন, বা সোডিয়ামের প্রতীক এন না কেন, এরকম প্রশ্ন কিন্তু হতেই পারে। তো তোমরা একটা আমাকে এনশিওর করো তোমরা বুঝছো কিনা।
জি যারা কমেন্ট করেছেন কমেন্টগুলো দেখতে পাচ্ছি। নুরুজ্জামান হুসাইন নূর বুঝছে ভাইয়া, নিপুণ রায় বুঝেছে ভাইয়া, শিমুল হাসান জি প্রো, রাফিকুল ইসলাম আর এফ জে বুঝেছে ভাইয়া, জি ধন্যবাদ ভাইয়া, বুঝেছেন মনে হচ্ছে সবাই। আচ্ছা তাহলে তো বুঝেছেন মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে পরবর্তী টপিকে চলে যাই, এখন সংকেতে যাব এখন। হ্যাঁ কী যে লিখেছেন বুঝিনি। আচ্ছা একটা কমেন্ট ছিল উপরের দিক, কী যে লিখেছেন বুঝতে পারিনি, আমি একটু কমেন্টটা পড়ি। কমেন্টটা অন্যরকম ছিল একটু। ভাইয়া এত দেখি 1-2 ক্লাসের বাচ্চাদের মতো ক্লাস নিচ্ছেন, ভালো লাগলো। ওমা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি বিরক্ত হবেন না। প্রথমত ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে আমাদের যেটা ঘটে আর কি, ডুয়েটের ব্যাপারে তোমাদেরকে বিস্তারিত বলি। ব্যাপারটা হচ্ছে ডুয়েটকে অনেকেই ভয় পায় বিকজ অ্যাডমিশন সিলেবাস থেকে, কিন্তু আমি তোমাদেরকে এনশিওর করতেছি একেবারে তুমি যদি 0 লেভেলের স্টুডেন্টও হও, তোমার যদি শুধুমাত্র সিজি হয় 3.00, আমি বলবো যে তুমি অ্যাবল, তুমি ডুয়েটে চান্স পাওয়ার অ্যাবল। জাস্ট তুমি তোমার অ্যাবিলিটি আছে, তুমি চলে আসো। ব্যাপারটা এরকম যে কোনো সিলেবাসই কখনোই কঠিন না, তবে যেটা আমাদের ঘটে এটা যে একেবারে বেসিক জিনিস আমরা জানি না। তোমরা এটা বিশ্বাস করো আর নাই করো, আমাদের সায়েন্সের প্রত্যেকটা বিষয় শুধুমাত্র যদি বেসিক থেকে বুঝতে পারো তাহলে তোমাদের কাছে মনে হতে পারে হ্যাঁ বাচ্চাদের মতো অবশ্যই, কিন্তু না। যখন প্রত্যেকটা জিনিস তুমি জেনে সামনের দিকে যাবা, একটা টপিকও পাবা না যে টপিকটা কঠিন, কখনো মনে হবে না ব্যাপারটা হার্ড, এরকম। শুধু তোমাদের মনমানসিকতা থাকতে হবে যে তোমরা পরিশ্রম করবা, এনাফ। সো এই জন্য বাচ্চাদের মতো বোঝাচ্ছি, ব্যাপারটা এরকম না মোটেও, বরং হচ্ছে শুরু থেকে সবগুলো জিনিস ধরে বোঝানোর চেষ্টা করতেছি। দেখ আমাদের এগুলো প্রতীক আর কি, তো প্রতীক নিয়ে আলোচনা করবো না, প্রতীক শেষ। এখন আছে সংকেতে। সংকেতটা অলরেডি তো সংকেতের সংজ্ঞা তোমাদেরকে বলেই দিলাম যে সংকেত হচ্ছে যখন আমরা একাধিক মৌলকে একত্রিত করব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সংকেত। এখন সংকেত লিখবো কি করে এটার ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই। এই সংকেত লিখতে গিয়ে নতুন একটা টপিক ঢুকবে, সেটার নাম হচ্ছে যোজনী, এটা আমরা পড়বো এখনই। দেখো সংকেত হচ্ছে, তাহলে কি বুঝলাম? সংকেতের সংজ্ঞা আমরা দেখেছিলাম যে একটা যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপে বলা হচ্ছে সংকেত। এবার দেখো, ধরো আমি যদি তোমাদেরকে বলি যে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা মৌলের নাম, পুরাটার নাম, তাহলে এটা সংকেত কি হবে? সংকেত হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এখন প্রশ্ন হতে পারে যে এটা এরকম হলো কেন, NaCl কেন? আচ্ছা যদি এরকম হয় তাহলে পরবর্তীতে ধরো আমি যদি তোমাদেরকে বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কিরকম লিখবো? এটা লিখবো হচ্ছে MgO, এরকম লিখবো। আচ্ছা আমি যদি এখন বলি অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে কীরকম লিখব? সংকেত হবে Al2O3। কী কী লিখলাম বলো তো? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তো তোমরা অনেকে এই যে একজন কমেন্ট করেছো অলরেডি না, যে বাচ্চাদের মতো বোঝাচ্ছে। এখন তোমরা ভাববা যে ভাই এগুলো তো পারি, অনেকেই ভাবতেছো এগুলো তো পারি, কোনো বিষয় না, কিন্তু না। তোমরা পারো, এটা আমিও জানি, অনেকে তোমরা পারো, বা যারা পারো না পলিটেকনিক্যালে এসে অনেকে দেখেছো, কিন্তু আমার কাজ হচ্ছে এই বেসিকটা ভিতরে জিনিসগুলো আগে বোঝানো। আমার প্রশ্ন হচ্ছে, দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড যখন লিখলাম, লেখার সময় MgO লিখেছি, তা আমি যখন অ্যালুমিনিয়াম অক্সাইড লিখলাম তখন তো অ্যালুমিনিয়ামের সংকেত O, আর অ্যালুমিনিয়াম সংকেত হচ্ছে Al, আর অক্সাইডের সংকেত মানে অক্সিজেনের সংকেত O, এটা লিখতে পারতাম যে AlO মানে কি অ্যালুমিনিয়াম অক্সাইড। যেহেতু আমি এটা লিখেছিলাম ম্যাগনেসিয়াম O মানে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এরকম লেখা উচিত না অ্যালুমিনিয়াম O অ্যালুমিনিয়াম অক্সাইড, কিন্তু না, এভাবে লেখা হয় না। লেখা হয় কি করে? সংকেত লেখার আগে তোমাদেরকে জানতে হবে গিভেন অ্যান্ড টেক রুল, এবং এই রুলটাই মেনটেন করে চলে হচ্ছে সংকেত। আর গিভেন অ্যান্ড টেক রুলটা হবে যোজনীর। তাহলে নতুন একটা শব্দ ঢুকলো, সেটা হচ্ছে যোজনী। এই যোজনীটা খুব ভালো করে জানতে হবে, এবং সবার যোজনী তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এটা খুব বড় দায়িত্ব আর কি। সো যোজনীর ব্যাপারটা আমরা শিখবো একটু পরে। তাহলে গিভেন অ্যান্ড টেক রুলটা জানতে হলে আমাদের জানতে হবে কি যোজনী। আর এটার কি কাজ এখানে দেখো, তোমাদেরকে বলে রাখি, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড লেখার সময় Al2O3 লিখেছিলাম, এটা কেন দেখো, রুলটা হচ্ছে গিভেন অ্যান্ড টেক রুল, অর্থাৎ একজনের যোজনী আরেকজনকে দিবে, আর তার যোজনী আবার এ নিবে। মানে প্রথম যোজনী যাবে দ্বিতীয় জনের কাছে, এটাকে ভেবে প্রকাশ করা হয়। মনে করো XY আছে, সেক্ষেত্রে X এর যোজনী যাবে Y কাছে,
আর ওয়াই যোজনী আসবে এক্সের কাছে, এটা নিয়ম। তাহলে কি দাঁড়ালো দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে কি হবে, আমরা যখন লিখবো তখন AlO, অ্যালুমিনিয়ামের জন্য লিখলাম Al আর অক্সিজেনের জন্য লিখলাম O। এখন অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে যেহেতু গিভেন অ্যান্ড টেক রুল, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়ামটা তার যোজনী আগে ওকে দিয়ে দিবে। তাহলে অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3টা, তাহলে একে দিয়ে দাও। ক্লিয়ার? আর অক্সিজেনের যোজনী 2, তাহলে এটাকে নিয়ে নেবে। তাহলে কি হলো, গিভেন অ্যান্ড টেক। তাহলে অ্যালুমিনিয়ামটা আগে গিভেন করলো, মানে দিয়ে দিল, ও তার নিজের যোজনীটা দিল অক্সিজেনকে, আর এরপরে টেক মানে নিবে। তাহলে নিয়ে অক্সিজেনের যোজনী 2 সে নিয়ে নিল, তাহলে তৈরি হলো কি অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে, তাহলে এখানে আসো, এরকমটা ঘটলো কেন? এখানে ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2। তাহলে কি ঘটবে বলো, MgO যদি আমি এখন বলি, তাহলে অক্সিজেনের যোজনী 2 সে নিল, আর ম্যাগনেসিয়ামের যোজনী 2 এও নিল। তাহলে এই 2 দিয়ে এখন কাটা যাবে, কাটা কি হবে হচ্ছে MgO। ক্লিয়ার? তার মানে ব্যাপারটা তারা সেরকম যে আমরা যখন সংকেত লিখব তখন হচ্ছে আগে করব কি, এর যোজনী ওকে দেব, ওর যোজনী একে দেব, দিয়ে আগে গিভেন অ্যান্ড টেক রুলটা কমপ্লিট করব। করার পর যদি আনুপাতিক মান আসে, মনে করো এরকম আসলো, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো অ্যালুমিনিয়াম লিখলে এখানে অক্সাইড লিখলা, ধরো এখানে মান আসছে 6, এখানে মান আসছে কত 3, তাহলে এখানে কেটে দেওয়া যায় না? তাহলে কী লিখতে পারবো, এটা Al2O। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু ঠিক হয়নি। তাহলে ব্যাপারটা এরকম, আনুপাতিক হার আসলে কী করবো, আমরা কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করার পর যেটা থাকবে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের সংকেত। আচ্ছা, এরপরে একদম উপরেরটাতে আসো। তাহলে তোমরা অলরেডি কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডটাও বুঝলা, ম্যাগনেসিয়াম অক্সাইডটাও বুঝলা। সোডিয়াম ক্লোরাইডে আসো, এখানে কিছুই কিন্তু নাই। কেন নাই বলো তো? কারণ সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে সোডিয়ামের 1 যোজনীটা হচ্ছে ক্লোরিনকে দিয়েছে, আর ক্লোরিনের 1 যোজনী এখানে দিয়েছে। তাহলে 1 কাটা বা 1 লেখা লাগে না আর কি, কোনো কিছু না লেখা মানে 1 বোঝা যাচ্ছে। তার মানে তৈরি হলো কি সোডিয়াম ক্লোরাইড। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা শুধু আমাকে একটুখানি বলো, জাস্ট 2-1 জন একটু কমেন্ট করো। আচ্ছা, একজন কমেন্ট করেছেন নিপুণ রয়, ভাই কি বললো, ভাই যোজনীটা কেটে কেন একটু বুঝিয়ে, চলে গেলো তোমার কমেন্ট, একটু দাঁড়াও। আচ্ছা, ওর কমেন্ট একটু দেখে আসি। কমেন্ট করেছে হচ্ছে ভাই যোজনীটা কেটে কেন একটু বুঝিয়ে দিলে ভালো হতো ভাই। আচ্ছা, তোমার কমেন্ট আমি পুরোপুরি বুঝতে পারিনি, প্রবাবলি তুমি বলছো ওটা কেন কাটা গেল, তাই তো? বুঝছি ভাই, বুঝছি ভাই, ধন্যবাদ। আচ্ছা জি, সবাই মানে বুঝেছেন আর কি। আচ্ছা, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, একজন মনে হয় বুঝেননি আর কি, বা 2-1 জন না বুঝলে সর্বশেষ বলে দিচ্ছি। দেখো, মানে আমরা যখন সংকেত গঠন করব, আমাদের নিয়ম হচ্ছে গিভেন অ্যান্ড টেক রুল তৈরি করতে হবে। গিভেন অ্যান্ড টেক রুল মানে হচ্ছে 2টা মৌল যে দেখতেছো, এক কথা যদি সংকেত তৈরি করতে হয় তাহলে মিনিমাম 2টা মৌল লাগবে, 2টার বেশি হতে পারে। 2টার বেশি হলে কি ঘটবে সেটা আমরা পরে দেখব। তাহলে মিনিমাম 2টা মৌল হলে সংকেত তৈরি হবে, কারণ যেহেতু আমরা বলে দিছি আগে, মানে আমি সবার আগে বলেছিলাম যে সংকেত হবে কখন, সংকেত যখনই বলবো তখনই তোমাদের মনে রাখতে হবে যে সংকেত কখনোই একটা মৌলের কিন্তু না, তার মানে যৌগের। আর যদি যৌগের সংকেত হয় তাহলে মিনিমাম 2টা মৌল আছে, তাহলে 2টা মৌল যদি হয় তাহলে তারা সংকেত হবে কিভাবে, এর যোজনীটা তাকে দিবে, তার যোজনীটা সে নিবে, নেওয়ার পরে তৈরি হবে তারা সংকেত। এটাই হচ্ছে নিয়ম, আর এই রুলটাকে বলা হচ্ছে গিভেন অ্যান্ড টেক রুল। আর একজনেরটা আরেকজনকে দিবে, সেটা কি, সেটা হচ্ছে যোজনী। এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমি তোমাদেরকে সর্বশেষ আরেকটা 2টা দেখাচ্ছি। একটু সামনের দিকে দেখাই, হ্যাঁ, যেগুলো তোমরা এখনো হয়তো জানো না আর কি। যেমন পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, তাহলে অক্সিজেনের যোজনী কত হবে 2, তোমরা অলরেডি দেখেছো। তাহলে ধরো আমি এখানে যদি একটা মৌল যৌগ গঠন করতে চাই তাহলে কি হবে বলো তো, KO। আগে লিখবো K, তারপরে O। অক্সিজেনের যোজনী 2 এখানে আসবে, আর পটাশিয়ামের যোজনী 1 এখানে চলে যাবে। একটা তো লেখা লাগে না, তাহলে এটা কি নাম দেব, পটাশিয়াম অক্সাইড। ক্লিয়ার? এবার ধরো জিঙ্কের সাথে আসো, জিঙ্ক আর অক্সিজেন, জিঙ্কের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী 2, এখানে করলে কি হবে জিঙ্ক ও, এই অক্সিজেনের যোজনী 2টা এখানে আসবে, জিঙ্কের যোজনী 2 এখানে যাবে, 2 কাটা, তাহলে আসবে কি জিঙ্ক অক্সাইড। ক্লিয়ার? এই যে কাটাকাটিটা বুঝতে পেরেছো? তা ধরো এখন এরকম যদি হয়, মনে করে এর যোজনী হলো 4, এর যোজনী 2, এরকম হতেই পারে কিন্তু, তখন কি করবে এটার ব্যাপারে বলতেছিলাম। আচ্ছা, এবার আসো, মনে করো ধরো জিঙ্ক 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে কি লিখবো এটাকে ZnCl।
তাহলে জিঙ্কের যোজনী 2টা এখানে চলে যাবে, আর ক্লোরিন যোজনী 1টা লেখা লাগবে না। তো এখানে তো কাটাকাটি যাচ্ছে না। তার মানে ব্যাপারটা এরকম, যদি কখনো এরকম মানগুলো হয়, যেমন এখানে 2, এখানে 2 ছিল, এখানে মনে করো 2 না হয় 4 হয়ে আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে আমরা তখন কী লিখতাম Z&O, তাহলে এই 2টা কেটে যেত, কিন্তু এই 2টা তো এখন আছে, তখন এইভাবে লেখা লাগতো আর কি। তো সহজ কথা হচ্ছে আমরা আগে প্রথমত যোজনীগুলা গিভেন অ্যান্ড টেক রুল অনুসারে অল্টারনেট করব, এরপর যদি কাটাকাটি যায়, একজনকে যদি ডিভাইড যায়, এটার কারণে আনুপাতিক হার বলা হয়। এই আনুপাতিক হার যদি বের করা সম্ভব হয়, ফ্র্যাকশন মান নিয়ে আসা যাবে না, কিন্তু মানে 1/2, 0.75 এরকম নিয়ে আসা যাবে না, জাস্ট একটা পূর্ণ মান থাকবে, ডিভাইড হওয়ার পরও পূর্ণ মান থাকবে, যদি থাকে তাহলে থাকবে, আর যদি না থাকে যেভাবে আছে সেভাবেই হয়ে যাবে। এটা মূলত হলো সংকেত। এখন তোমাদেরকে একটা ট্রিক্সাবল প্রশ্ন শেখাবো, প্রশ্নের উত্তর শেখাবো। তোমরা এটা অনেকেই হচ্ছে এতদিন থেকে দেখে এসেছো, কিন্তু আমি শিওর যে তোমাদের হচ্ছে মনের কোনো দিন প্রশ্নটা উদয় হয়নি, আর যদি উদয় হয় তাহলে তুমি অবশ্যই অনেক 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 ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। এটা হচ্ছে এরকম, দেখো সোডিয়াম ক্লোরাইড যখন আমরা লিখি, এর সংকেত কী বলো তো? একটু আগে আমি লিখেছিলাম সোডিয়াম ক্লোরাইড NaCl। এখন এইটা মনে কথা ছেড়ে দাও, আমরা যদি এটাকে লিখি কী লিখবো? এতে আমরা কি জানি? এতে জানি সোডিয়াম, আর সিএলতে কি জানি? সিএলতে জানি হচ্ছে ক্লোরিন। তাহলে সোডিয়াম আর ক্লোরিন যখন একখানে হইল, নামটা সোডিয়াম ক্লোরাইড কেন? প্রশ্ন না? নাম হওয়া উচিত ছিল কি সোডিয়াম ক্লোরিন, কারণ যেহেতু এর নাম সোডিয়ামের নাম ঠিকই আছে, তাহলে ক্লোরিনের নামটা কেন চেঞ্জ হলো? ক্লোরাইড হইলো কেন? এর নাম তো ক্লোরিন, এর নাম তো ক্লোরাইড না, তাহলে দুইজন একখানে হওয়ার পর হওয়া উচিত কি সোডিয়াম ক্লোরিন। একইভাবে তোমাদেরকে একটু আগে দেখালাম, দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এটা আমরা কি চিনি? এটাকে আমরা কী নামে জানি? ম্যাগনেসিয়াম, হওয়া উচিত ছিল কি ম্যাগনেসিয়াম অক্সিজেন, না হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড কেন? প্রশ্ন না এটা একটা। আচ্ছা এবার দেখো তোমাদের এটার উত্তর দিয়ে দিচ্ছে, তার আগে তোমাদেরকে একটা গল্প বলি, হ্যাঁ বুঝতে পারবা তাহলে খুব সহজে আর কি। ধরো তোমরা যারা ছেলেরা আছো, তোমাদের বউকে কী বলা হবে? ধরো আমার নাম হচ্ছে রাব্বানি, হ্যাঁ, বা গোলাম রাব্বানি আর কি, তো আমার ওয়াইফকে কী বলা হবে? মিসেস রাব্বানি, এরকম বলা হবে? বলো, নাম দেওয়া হবে না এরকম? তাহলে ব্যাপারটা এরকম যে একজনের বউকে যখন বোঝানো হয়, তখন হচ্ছে তার নাম দিয়ে কিন্তু বোঝা যায়, যেমন মিসেস রাব্বানি বললেই কিন্তু বুঝে যাবে যে আমার ওয়াইফের কথা বলা হচ্ছে, তাই না? এরকমটা। তারপরে ধরো যদি আমার ওয়াইফকে যদি আমাকে বোঝাতে চাও, তাহলে তার নামের শেষে যদি মিস্টার অ্যাড করে দাও, তার মানে বোঝা যাবে যে তার হাজব্যান্ডের কথা বলা হচ্ছে। তাহলে আমরা কি করি বলো, যে সাধারণত ডিফাইন করার জন্য যে কে কার ওয়াইফ, কিংবা কে কার হাজব্যান্ড, কিংবা কার অ্যাটিটিউড কেমন বা কার বৈশিষ্ট্য কেমন, এইটা বোঝার জন্য কিন্তু আমরা সাধারণত এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি, মিসেস, মিস, এই শব্দগুলো। তো সিমিলারলি এইখানে দেখো সোডিয়াম আর ক্লোরিনটাকে যদি আমরা আলাদা আলাদা করে দেখি, তাহলে তোমরা সোডিয়াম সম্পর্কে আয়ন তৈরি করা তোমরা দেখেছিলাম, মনে করে দেখো সোডিয়ামের যে আয়ন তৈরি করেছিলাম, সোডিয়াম কিন্তু ছিল প্লাস আয়ন, এটা ছিল পজিটিভ আয়ন। আর ক্লোরিন কীরকম আয়ন ছিল? ক্লোরিন হচ্ছে নেগেটিভ আয়ন, মনে আছে তোমাদের? এই যে আজকেই করেছিলাম কিন্তু। তাহলে সোডিয়াম এটা প্লাস আর ক্লোরিন এটা মাইনাস, তো এরা যখন একখানে হবে, মনে করে এরা দুজন মিলে তো একখানে হলো, সোডিয়াম ক্লোরাইড হলো, তখন তো সোডিয়াম দাবি জানাতে পারে যে আমি কিন্তু প্লাস ছিলাম, এখন আমার ওই প্লাসটাকে তো আমি কিন্তু ক্লোরিন তোমাকে একটা দান করেছি, বা প্লাস আমি ছিলাম, তুমি কিন্তু ক্লোরিন মাইনাস ছিলা। এখন ক্লোরিন তো নাও মানতে না পারে, ও বলতে পারে যে না আমি সোডিয়াম, তুমি সোডিয়াম, আমি ক্লোরিন, তো এই কথা কিন্তু আর হবে না। তাহলে ব্যাপারটা এরকম যে সোডিয়াম যেহেতু প্লাস আর ক্লোরিন যেহেতু মাইনাস, এরা দুজন যেহেতু একত্রিত হয়েছে, এই ক্লোরিনটাকে ডিফাইন করার জন্য, সে যে মাইনাস ছিল সে এটাকে বোঝার জন্য তার নামের শেষে কী দেওয়া হলো? আইড করে দেওয়া হয়েছে, নামটা চেঞ্জ করে আইডি যুক্ত করা হয়েছে, ক্লোরিন থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে কি ক্লোরাইড। তার মানে তুমি নামটা দেখেই যেন বুঝতে পারো যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের নাম যেহেতু ঠিকই আছে, তার মানে সেটা হচ্ছে প্লাস চার্জ। আর যার নাম পরিবর্তন হয়ে আইড হয়ে গেছে, সেটা আসলে ঠিকঠাক নাই, তার চার্জ ছিল মাইনাস চার্জ, যার কারণে তার নামটা পরিবর্তন হয়ে গেছে। সিমিলারলি ম্যাগনেসিয়াম অক্সাইডের কথা তুমি চিন্তা করো, যেহেতু ম্যাগনেসিয়াম এই শব্দটা ঠিক আছে, কোনো রকম চেঞ্জ আসছে নাই, তার মানে ম্যাগনেসিয়ামটা কি আয়ন? প্লাস আয়ন। আর এই অক্সিজেনটা যেহেতু অক্সিজেন আর নাই, এটা হয়ে গেছে অক্সাইড, তার মানে অক্সিজেনটা আসলে ও যখন যুক্ত হয়েছিল তখন সেটা ছিল মাইনাস আয়ন, আর এটা ছিল প্লাস আয়ন, যার কারণে অক্সিজেনটা মাইনাস আয়ন থাকার কারণে তার নামটা চেঞ্জ হয়ে গেছে কি অক্সাইড। একই রকম সবগুলো ব্যাপারই একই রকম, তোমরা যারই নাম চেঞ্জ দেখবা, ধরো তোমরা যদি বলো যে সোডিয়াম আর্সেনাইট, তার মানে আর্সেনিকের যোজনী চেঞ্জ, সেজন্য আর্সেনিক থেকে সে হয়ে গেছে আর্সেনাইট। তারপরে জিঙ্ক ক্লোরাইড, তার মানে জিঙ্কের নাম ঠিকই আছে, তাহলে জিঙ্কটা পজিটিভ আয়ন আর ক্লোরাইডটা নেগেটিভ আয়ন। তার মানে সহজ কথা হচ্ছে আমরা যখন একটা সংকেত লিখবো, একটা সংকেত দেখেই তুমি বুঝতে পারবা
যে আসলে কে পজিটিভ আয়ন আর কে নেগেটিভ আয়ন। যে নেগেটিভ আয়ন হবে তার নামটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন তোমাদেরকে মনে রাখার জন্য তোমাদেরকে বলি জাস্ট, যেমন আমরা ছেলে মানুষ, আমরা যখন বিয়ে করে নিয়ে আসি আমাদের কিন্তু নাম চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কার বলো? যাদেরকে বিয়ে করে নিয়ে আসি তাদের, তাই না? তো আমাদের বউ যারা হবে বা তোমাদের বউ যারা অলরেডি হয়নি এখনো, হয়তো তোমাদের কারোরই হয়তো বিয়ে হয়নি আর কি, হলেও 2-1 আর কি ইনকেস, তো যাদের বউ হয়ে গেছে তাদেরকে মানে ব্যাপারটা এরকম, তুমি যে তাকে বিয়ে করে নিয়ে আসছো মোটামুটি একটা ডকুমেন্ট আর কি। সো তোমার বউ বলা হচ্ছে এই কারণে, তো জাস্ট মনে রাখার জন্য এটা বললাম আর কি, যে আমরা যখন সংকেতগুলো দেখবো, সংকেতগুলো দেখার সময় আমরা সংকেতগুলোর নামটা দেখেই বুঝতে পারবো যে কে পজিটিভ চার্জ ছিল আর কে নেগেটিভ চার্জ ছিল। সেই হচ্ছে সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে সংকেত নিয়ে এখন আমরা আলোচনা করতে গিয়ে দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে সংকেত লিখবো কী করে, সংকেত লিখবো গিভেন অ্যান্ড টেক রুলের মাধ্যমে, এবং সেখানে আমাদের কাজে লাগবে যোজনী। আর সংকেত লেখার পরে আমরা বুঝবো কী করে কে পজিটিভ আয়ন কে নেগেটিভ আয়ন, সেটা বুঝবো যে নামটা দেখে। যার নাম ঠিকঠাক সেটা পজিটিভ আয়ন, যার নামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছে ওইটাকে বুঝবো হচ্ছে নেগেটিভ আয়ন। জাস্ট আপাতত এভাবে মনে রাখো। এর পরবর্তীতে এই নামগুলো কিন্তু সবসময় আইড হবে এরকমও না, নামটা চেঞ্জ হয় কিন্তু। যেমন দেখো সালফেট থাকে সালফাইড হতে পারে, সালফারটা কখনো সালফেট হবে, কোনো সালফাইড হবে। যেমন দেখো যদি সালফারের কথা বলি, ধরো এস নাম তোমরা কি জানো বলো? সালফার। তো সালফার কিন্তু কখনো চেঞ্জ হয়ে গিয়ে সালফাইড হতে পারে, আবার সালফেটও হতে পারে। সো কখন কোন দিকে যাবে এটা আমরা পরবর্তীতে দেখবো। তবে নামটা চেঞ্জ হবে, ওর নামটা ঠিকঠাক থাকবে না। আর যে পজিটিভ আয়ন তার নাম কখনো চেঞ্জ হবে না, তার নামটা ঠিকঠাক থাকবে। জাস্ট বোঝার উপায় হচ্ছে এইটুকুন। আচ্ছা, এবার এতটুকুন তোমরা তো সংকেত আলোচনা কিন্তু শেষ। সংকেতের শেষ সামারি হচ্ছে সংকেত আমরা লেখার সময় যোজনীটার গিভেন অ্যান্ড টেক রুল দেখাবো, মানে গিভেন অ্যান্ড টেক রুল করলে সংকেত হয়ে যাবে। আর সংকেত গঠন হয়ে যাওয়ার পরে ওর নামকরণ দেখে বুঝবো যেটা নাম ঠিকঠাক আছে সেটা পজিটিভ আয়ন, আর যেটা নামের মধ্যে পরিবর্তন আসছে সেটা নেগেটিভ আয়ন। এইটুকুন তোমরা বুঝছো কিনা বা সংকেতটা আসলে তোমরা ক্লিয়ার কিনা, এটুকুন আমাকে শুধু একটা 2-1 কমেন্ট করে জানো। অবিশ্রান্ত জীবনের ক্লান্তিময় লগ্নে, এটা তোমার নাম? বাপরে বাপ, কেমনে ভাই এত বড় নাম তোমার? বুঝছো, জি গুড মির্জা নাকি জিডি মির্জা হাসিবুল ইসলাম, এই তোমাদের কী নাম বাবা? এতগুলো এত বড় বড় তোমাদের নাম রে, বাপরে বাপ। গুড ক্লাস ব্রো, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে হচ্ছে এমডি শাকিল আহমেদ, বুঝছি ভাই। এমডি সিরাজুল ইসলাম সিরাজ, জি বুঝছি ভাইয়া। নিপম রয়, বুঝছি ভাইয়া। নুরজাম হোসেন নূর, বুঝছি ভাইয়া। সুফিয়ান, বুঝছি, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, সবাই বুঝছো মনে হচ্ছে, আর কমেন্ট না করলেও চলবে। হ্যাঁ, আরবি নাম কি জানা, মোহাম্মদ কি নাম জানি, কার আয়ন কোনটা নাকি? তোমার প্রশ্নটা এখনো বুঝিনি বোধহয় ভাইয়া। আচ্ছা, কার আয়ন কোনটা, কার আয়ন কোনটা, কার আয়ন কোনটা? আচ্ছা, তোমার আবার কমেন্ট করেছো তুমি। আচ্ছা ধরো তোমার কথা আমি বুঝিনি একটু, কার আয়ন কোনটা, কার আয়ন কোনটা বলতে তোমার কথাটা মানে বুঝিনি আমি। আসলে আয়নের কথা বলতেছে কি, আমাদের যখন হচ্ছে যৌগ তৈরি হয়, ওর প্রশ্নটা উত্তর দেই। তোমার নাম যে কি, মোহাম্মদ কি নাম জানি, আমি বুঝতে পারিনি তোমার নামটা আর কি। যাই হোক, সংকেত যখন লিখবো আমরা না, যেমন দেখো সোডিয়াম ক্লোরাইডের কথা লিখছি আর কি, সোডিয়াম ক্লোরাইড লিখছে, তো লেখার সময় বলছি কি, আমি যেটা বুঝাইছিলাম তোমাদের, যে নাম যা চেঞ্জ হবে সেটা হচ্ছে নেগেটিভ আয়ন, আর নাম যা চেঞ্জ থাকবে সেটা পজিটিভ আয়ন, এটা বুঝাইছিলাম আর কি। তুমি কার আয়ন যদি জানতে চাচ্ছ কোনটা, এই জন্য তোমার প্রশ্নটা আমি বুঝতেছি না। যেমন দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড এর হচ্ছে চার্জ মাইনাস হবে, ম্যাগনেসিয়ামেরটা হবে প্লাস। একইভাবে ধরো যদি সোডিয়াম সালফাইডের কথা বলো, তাহলে ধরো সোডিয়াম সালফাইড, তাহলে আমি যদি এখানে ধরো সালফাইডের যোজনে যদি 2 ধরো, তাহলে এখানে হবে Na2S। আর তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, আচ্ছা এটা হচ্ছে সংকেত গেল। এবার কে পজিটিভ চার্জ, সোডিয়াম হবে পজিটিভ চার্জ, আর এটা হবে কি নেগেটিভ চার্জ। আচ্ছা, এটাই বোঝানো হচ্ছে যে সোডিয়ামের নামটা যেহেতু ঠিক আছে, তার মানে হচ্ছে এটা পজিটিভ চার্জ। আর সালফেট, এটা তো আসলে এস মানে তো আসলে সালফেট না বা সালফাইড না, এস মানে আমরা কি জানি, এস দেখো তোমরা অলরেডি লিখছো, এস মানে সালফার, তাহলে ওটা সালফাইড হয়ে গেছে মানে কোন নাম চেঞ্জ হয়ে গেছে, তার মানে সেটা নেগেটিভ আয়ন। এটা জাস্ট বুঝিয়েছিলাম আর কি, আমার মনে হয় তোমাদের বোঝার কথা আর কি। আচ্ছা, আরেকটা কমেন্ট তুমি করেছো, এবার যে কী লিখেছো, পজিটিভ নেগেটিভ কোনটা কীভাবে বুঝবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার প্রশ্নটা এবার বুঝছি আর কি। তুমি বলতেছো পজিটিভ নেগেটিভ কোনটা কী করে বুঝবো, এটাই তো বুঝালাম যে নাম যখন দেখবো, কথা বুঝো, নামটা যখন দেখবো, নামটা যা চেঞ্জ হয়নি, ক্লোরিন কিন্তু নামটা ঠিক নাই, ক্লোরাইড হয়ে গেছে না, ক্লোরিন নাম কি ক্লোরিন, মানে এরকম না। ধরো সোডিয়াম আর ক্লোরিনকে যদি আমরা একখানে লিখি, তাহলে কী বলবো, ক্লোরিন তো দাবি করতে পারে যে আমার নাম ক্লোরিন থেকে ক্লোরাইড করবেন না, আমার নাম সোডিয়াম, সোডিয়ামই যেরকম ওর নাম যেমন সোডিয়াম, সোডিয়ামই আছে, তো ক্লোরিনের নাম ক্লোরিনই থাকবে, চেঞ্জ করতে দিবেন না। তো কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ বোঝার উপায় হচ্ছে, যেহেতু ক্লোরিনটা ক্লোরিন নাই, ক্লোরিনটা এখন হয়ে গেছে কি ক্লোরাইড, তারা ক্লোরিনের নাম চেঞ্জ হয়ে গেছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ আয়ন। আর যার নাম চেঞ্জ হয়নি সেটা পজিটিভ আয়ন, শেষ। এইটুকুনি শুধুমাত্র কথা। দেখো তুমি বুঝছো কিনা, এবার লাস্ট তুমি একটা কমেন্ট করে জানিয়ে দাও বুঝছো কিনা। ও আচ্ছা আচ্ছা,
আরেকটা কমেন্ট করছো সোডিয়াম পজিটিভ কি করে বুঝবো? হ্যাঁ, এইটা বোঝার জন্য তোমাদেরকে যোজনী দেখতে হবে। দেখ, তুমি এই কমেন্টটা সবার আগে করতে পারতা, যাই হোক এবার আমি বুঝছি। হ্যাঁ, এই জিনিসটা দেখানোর জন্য এখন আমরা ঢুকবো হচ্ছে যোজনীতে। এক কথায় আজকের এখন এতক্ষণ থেকে যে আমি আলোচনা করতেছিলাম, এই পুরো টপিকের নাম হচ্ছে প্রতীক সংকেত যোজনী। তো প্রতীক বুঝিয়েছি, প্রতীকের সাথে সংযুক্ত ছিল কি সংকেত। আর আমরা সংকেত দেখার সময় খেয়াল করছো কিনা যে আমাদের যোজনী কিন্তু প্রয়োজন পড়েছিল, যে আমরা বলতেছিলাম গিভেন অ্যান্ড টেক রুল ব্যবহার করব। এই গিভেন অ্যান্ড টেক রুলের জন্য আমাদের কি লাগবে? যোজনী। আমরা এখানে যোজনী দেখব। ওকে, তাহলে যোজনী কি সেটা একটু শুনে নেই। আচ্ছা, আর কোনো রকম কমেন্ট দেখতেছি না। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে করে দিও আর কি, লিখে দিও, আমি দেখতে পেলেই হলো আর কি। আচ্ছা, যোজনী সম্পর্কে এখন আমরা জানবো। যোজনী হচ্ছে একটা মৌলের সাথে অন্য একটা মৌলের যুক্ত হওয়ার যে প্রবণতা, একটা মৌলের সাথে অন্য একটা মৌলের যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে যোজনী। তাই তার যোজনী। তো যোজনীটাকে আমরা যখন এক্সপ্লেইন করব, মানে হচ্ছে শো করবো আর কি, তো আমরা যখন বাইরে নিয়ে আসবো বা ওটাকে যখন সিম্বল আকারে দেখাবো, তখন অবশ্যই আমরা দেখাবো কী হবে? চার্জ আকারে। এটা চার্জ আকারে দেখাতে হবে, মনে থাকবে। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে সোডিয়ামের যোজনী কত? 1। ওকে, আচ্ছা, কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে সোডিয়াম যখন কাজ করবে, অর্থাৎ সোডিয়াম যখন অন্য একটা মৌলের সাথে যুক্ত হবে, তখন তার যোজনী কেমন হবে? তখন তার যোজনী হবে +1। এটা হচ্ছে কথা। কারণ একটা মৌলের সাথে অন্য একটা মৌলের যুক্ত হওয়ার প্রবণতাই যদি যোজনী হয়, তাহলে সোডিয়ামের যোজনী 1 মানে কি? এখন 1 বলতে আমি কি বুঝবো? তোমার 1 কি? সোডিয়ামকে যদি আমরা প্রশ্ন করি যে সোডিয়াম বললো যে আমার যোজনী হচ্ছে 1, কারণ আমরা তাকে প্রশ্ন করতে পারি না তোমার যোজনী 1 মানে কি, তুমি কি বোঝাতে চাও? সে বলতে চাচ্ছে যে আমার যোজনী 1 মানে আমি পজিটিভ 1। ক্লিয়ার? পজিটিভ 1 মানে কি? ওকে যদি আবার প্রশ্ন করি পজিটিভ 1 মানে কি? পজিটিভ 1 মানে সোডিয়াম বলবে যে আমার ভিতরে এই যে নিউক্লিয়াস আছে, এরপরে নিউট্রন আছে, এরপরে প্রোটন যে ছিল, একটা প্রোটন সংখ্যা বেশি আছে, মনে আছে তোমাদের? এই যে 11টা প্রোটন ছিল এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে? হ্যাঁ, 11টা প্রোটন ছিল, কিন্তু ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ছিল ইলেকট্রন আর 11টা ছিল প্রোটন। তাতে কি ঘটছিল মনে থাকার কথা তোমাদের? এটা আমি আজকে ড্র করেছিলাম, তোমাদেরকে বুঝিয়েছি একটু আগে। সবাইকে ধরবে একটা প্রোটন। আচ্ছা, প্রোটন একটা লিখতে আমি শর্ট করেছিলাম বোধহয়। তাহলে একটা প্রোটন এখন এক্সট্রা থেকে যাবে, যার কারণে হচ্ছে এটা প্লাস আয়ন দেখাবে। এইটাই তো এরকম, তাই না? ভালো করে বুঝিও। তাহলে কি বোঝা গেল এতক্ষণে? যে একটা মৌলের সাথে অন্য একটা মৌলের যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটাই যদি যোজনী হয়, তাহলে সোডিয়ামের যোজনী যদি এখন থেকে বলি 1, তার মানে একটা যখন যোজনী হবে 1, কিন্তু ওর কাজ হবে কিংবা ওর চার্জ হবে +1। মানে যোজনী সংখ্যা হচ্ছে 1, কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করো তুমি 1 কি, +1 না -1, সে বলবে +1। তাহলে যদি আমরা এখন জিজ্ঞেস করি +1 মানে কি, +1 মানে আমরা আগে থেকেই জানি, তার মানে এখন একটা ইলেকট্রন শর্ট আছে, একটা ঘাটতি আছে, যার কারণে প্লাস আসছে। ইলেকট্রন ঘাটতি আছে বলেই তো প্রোটনটা সিগন্যাল দিচ্ছিল যে আমি প্লাস, আমাকে কেউ নাও, আমি একা একা। এটুকুন ক্লিয়ার? ওকে, এখন আমরা যদি একইভাবে ক্লোরিনকে জিজ্ঞাসা করি যে তোমার যোজনী কত, তাহলে সে বলবে যোজনী হচ্ছে 1। ঠিক আছে, তুমি যখন মৌল যৌগ তৈরি করবা তখন তোমার মান কত? তাহলে ক্লোরিন কি বলবে? -1 বলবে। কেন -1 বলবে? এটা প্রশ্ন। তাহলে তোমরা ক্লোরিনটা আজকে দেখেছো, আমি জন্য ক্লোরিন দিয়ে বোঝাচ্ছি। মাঝখানে থাকে নিউক্লিয়াস, এরপরে থাকে নিউট্রন, এরপরে থাকবে কয়টা প্রোটন? 17টা। 1 2, যেহেতু ক্লোরিনে প্রোটন থাকে 17টা, আর ইলেকট্রন কয়টা থাকবে? 17টা। তাহলে লিখে দেয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই 17টা গেল প্রোটন। ওকে, ইলেকট্রন কটা হবে মনে থাকার কথা তোমাদের? ইলেকট্রন কিন্তু 17টা হবে না, ইলেকট্রন কিন্তু একটা যোগ করবে, মনে থাকার কথা। কারণ যখন সে মাইনাস আসবে তখন একটা ইলেকট্রন যোগ করবে। ওকে, একটা ইলেকট্রন তাকে দাও, যোগ করতে দাও। তাহলে ইলেকট্রন হলো 18টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ওকে, এবার তাহলে একজন আরেকজনের সাথে বন্ড করে ফেলবে, আকর্ষণ করে, এরা কিন্তু কাভার্ড হয়ে যাবে আর কি, এদের কোনো চার্জ থাকবে না আর। এটাকে ধরবে, এটাকে এ ছাড়া গেছে না, এইখান থেকে একে নিয়ে গিয়ে একে দিয়ে দাও, এটা একে দাও, এইটা গিয়ে একে দাও, এইটা হচ্ছে একে দাও, এইটা একে দাও, এইটা একে,
এইটাকে কী ব্যাপার, আচ্ছা এখানে একটা আছে, এটাকে দিয়ে দাও। এবার মানে একটা শর্ট, আচ্ছা একটা ইলেকট্রন এখানে আছে, দেখো এই যে একটা ইলেকট্রন এখনও আছে, যার কারণে কিন্তু চার্জ সে কি মাইনাস চার্জ। তাহলে এইটুকুন আগে দেখে নেই আমরা যোজনী বলতে, যেমন সোডিয়ামের যোজনী +1, সোডিয়ামের যোজনী কিন্তু যোজনী বলার সময় কিন্তু +1 বলা যাবে না, যোজনী কত 1, কি 1 +1, +1 মানে কি তোমার প্রোটন আছে বেশি, বলতেছে আমার প্রোটন আছে বেশি, সেজন্য আমি +1, ক্লিয়ার। ক্লোরিনের তোমার যোজনী কত, ক্লোরিন বলছে যোজনী 1, ঠিক আছে 1 +1 না -1, বলতেছে -1, ওকে -1 হলে তুমি হচ্ছে কই তোমার -1 কেন, ও বলতেছে আমার একটা ইলেকট্রন বেশি আছে। এবার তোমরা দেখো তো নিজেরা বুঝো কি না যে ক্লোরিন আর সোডিয়ামকে যে আমরা একখানে নিয়ে আসি, এরা একটা বন্ধন তৈরি করবে কিনা, কেন করবে বলো তো? এই যে বলছিলাম তোমাদেরকে যে প্রোটনটা অলওয়েজ বলতেছে যে ও এসে মাথার উপর দাঁড়ালো কেন বলো তো, কারণ ও বলতেছে আমি একা, আমি সিঙ্গেল, একজন আসো, আমি প্লাস চার্জ, একজন মাইনাস চার্জের দরকার। আর এই ক্লোরিনটাও ইলেকট্রনটাও কিন্তু একটা চার্জ, এরও কিন্তু চার্জ, কত চার্জ -1.6 × 10⁻⁹। এও কিন্তু একটা চার্জ, সেও খুঁজে বেড়াচ্ছে যে একজন আসলেই হচ্ছে, একজন প্লাস আয়ন আসলেই কিন্তু আমি যুক্ত হতে পারি, সেজন্য সেও কিন্তু সিগন্যাল দিচ্ছে। তার মানে দুইজনে যদি সিগন্যাল দেয়, মাঝখানে একটা ঘটক শুধু দরকার, তাই না? তাহলে দুজনকে একখানে নিয়ে আসলে কি হবে, এই প্লাস চার্জটা সে ওকে দিয়ে দিবে, আর এই মাইনাস চার্জটা ও নিয়ে নিবে, তাহলে নিজেরা মিলে কি হবে, এখন এটা কাভার্ড করে ফেলবে, মানে একে একে আকর্ষণ করে ভ্যানিশ হয়ে যাবে। এভাবে যারা নিজেরা যেমন আকর্ষণ করেছে, তাহলে এরাও আকর্ষণ করবে। তাহলে তৈরি হয়ে গেল কি বলতো, এই যে সোডিয়াম আসলো এখান থেকে আর ক্লোরিন আসলো এখান থেকে, হয়ে গেল কি সোডিয়াম ক্লোরাইড। এখন কিন্তু এখানে প্লাসও লেখা যাবে না, এখানে মাইনাসও লেখা যাবে না, বলো তো কেন? কারণ এখন তার প্লাস নাই, ওর প্লাসটা তো সে ওকে দিয়ে দিছে, আর ওর মাইনাসটাও তো সে ওকে নিয়ে নিছে, এখন সেজন্য হয়ে গেল কি সোডিয়াম ক্লোরাইড। তোমাকে যোজনীটা ক্লিয়ার? এখন এবার দেখো আমরা সোডিয়াম ক্লোরাইড যখন লিখলাম, লেখার পরে এটাকে কেন বললাম সোডিয়াম আর ওটাকে বলতেছি ক্লোরাইড, দেখো এরা মনে করো সোডিয়াম ক্লোরাইড তো হয়ে গেছে, সংকেত তো হয়ে গেল। এখন ধরো কোনো দিন তুমি জিজ্ঞাসা করলা, বা তুমি এখন যখন এটা দেখতেছো সোডিয়াম ক্লোরাইড, তুমি শুধু দেখলা সোডিয়াম ক্লোরাইড, তা এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে সোডিয়াম ক্লোরাইড হয়ে আসার আগে কি করতে হয়েছে ওদেরকে, বলো? গিভেন অ্যান্ড টেক রুল ফলো করে আসতে হয়েছে। খুব সিম্পলি বুঝবা এখান থেকে, এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, এবং খুবই সিম্পলি। সোডিয়াম ক্লোরাইড যদি একটা সংকেত হয়, তাহলে এদেরকে কি একটা জায়গা থেকে গিভেন অ্যান্ড টেক রুল মেনটেন করে আসতে হয়েছে, সেই জন্য তাদের দরকার হয়েছে কি যোজনী। তার মানে যোজনী তারা মেনটেন করেই আসছে। এখন যোজনী যেহেতু হওয়ার সময় প্লাস কিংবা মাইনাস হওয়া লাগবে, তাহলে তোমার মনে প্রশ্ন হতে পারে যে সোডিয়াম মামা তুমি কি প্লাস, না ক্লোরিন তুমি প্লাস, কে প্লাস? তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করতে হবে না, তোমরা এই নামটা দেখো একটুখানি, এর নাম দেখো আর এর নাম দেখো, দেখো কার নামটা চেঞ্জ আসছে। সোডিয়ামের নামে কোনো চেঞ্জ আছে? সোডিয়াম যে নাম ছিল সোডিয়াম নামে ঠিকই আছে, কিন্তু ক্লোরিন নামটা চেঞ্জ হয়ে গিয়ে ক্লোরাইড হয়ে গেছে। তার মানে বোঝা গেল সেটা নেগেটিভ আয়ন ছিল আর এটা পজিটিভ ছিল, চার্জ ছিল। তার মানে ঘটনাটা এরকম, এর যোজনীটা প্লাস যোজনী, এটা মাইনাস যোজনী। এইটুকুনি হচ্ছে যোজনীর কারবার, আর এই যোজনীটাই মূলত একজন আরেকজনকে মিলিয়ে দেয়। তোমরা এইটুকুন বুঝছো কিনা এবং ঝকঝকা বুঝছো কিনা, মানে ক্লিয়ার হয়েছো কিনা, তোমরা একটু কমেন্ট করো আমাকে। ফাহাদ আল সৈকত, বুঝছি ভাইয়া। এমডি শাকিল আহমেদ, জি ভাইয়া বুঝছি। জেসিকা জান্নাত, আগের কথায় গিভেন অ্যান্ড টেক রুল মানছে, হ্যাঁ মানছে। অবিশ্রান্ত জীবনে ক্লান্তিময় লগ্নে, জি ভাই একদম ক্লিয়ার। বাকি সবাই বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার। তারপরে কি মির্জা সাসিবুল ইসলাম, ইয়েস ভাইয়া। এরপর কি নাম বাবা, এমএসটি সুমাইয়া ইসলাম, অনেক ভালো বুঝছি, ধন্যবাদ ভাই। হ্যাঁ সবাই বুঝছেন মনে হচ্ছে আর কি। তারপরে কি লাভ রিয়াক্ট দিয়েছেন না হাসি রিয়াক্ট দিয়েছেন বুঝি নাই, যাই হোক বুঝছেন মনে হচ্ছে আর কি, আপনার ওই রিয়াক্ট মানে বুঝছি। যোজনের লিস্ট দিব, আরমান হোসেন, জি যোজনের লিস্ট আজকে দিয়ে দিব, ভালো কথা বলছেন, ধন্যবাদ। ঠিক আছে ভাই, যোজনের লিস্ট আজকে দেওয়াই লাগবে তোমাদের। যোজনের লিস্ট বলতে হচ্ছে একটা লিস্ট তোমরা পাবা, পুরো একটা লিস্ট পাবা আর কি। তো আগে যোজনীগুলো কয়েকটা দেখতে হবে আর কি, যোজনীগুলো আসে কীভাবে এটা না বুঝে সরাসরি হচ্ছে যোজনী দেখানো হবে না। আগে তোমাদেরকে লিস্টটা দিব, তার আগে হচ্ছে এটা বুঝিয়ে দিই আর কি কার যোজনী কীভাবে আসে। তো যাই হোক, তোমরা যদি এগুলো তোলা লাগে খাতার মধ্যে, পরবর্তীতে ভিডিও পজ করে তুলবা আর কি। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আরেকটু সামনের দিকে যাব। এখন যোজনে আরেকটু কথাবার্তা আছে। এখন এটা তো গেল খুবই সিম্পল একটা বিষয়, যেমন সোডিয়াম আর ক্লোরিনের ব্যাপারে। আচ্ছা, এবার একটুখানি তোমাদেরকে ম্যাগনেসিয়াম অক্সাইডের দিকে ঘুরে নিয়ে আসি। ম্যাগনেসিয়াম অক্সাইড কী করে হচ্ছে তৈরি হয়। এখন ম্যাগনেসিয়াম যদি অক্সাইড তৈরি হয়, তার মানে এরা তৈরি হওয়ার আগে আমাদের জানা আছে এটা যে অবশ্যই তারা গিভেন অ্যান্ড টেক রুল মেনে আসছে।
এরকম আমরা জানি। এবার ম্যাগনেসিয়ামকে জিজ্ঞেস করো যে তুমি যে গিভেন অ্যান্ড টেক রুল মেনে চলে আসছিলা, তো ম্যাগনেসিয়াম তোমার যোজনী কত ছিল? ম্যাগনেসিয়াম বলবে তার যোজনী 2 ছিল, অক্সিজেন বলবে তার যোজনী -2 ছিল। এখন আমরা জানতে চাই ম্যাগনেসিয়াম তোমার যোজনী 2টা +2 কী করে হয়েছে আর অক্সিজেনের যোজনী -2 কী করে হয়েছে। তাহলে এখানে তোমাদেরকে জানার আগে একটা জিনিস জানতে হবে এরকম যে ম্যাগনেসিয়ামের +2 হওয়ার সময় এটুকু কিন্তু আমরা জানি যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়েছে, 10টা ইলেকট্রন হয়েছে। এটা কিন্তু আমরা বুঝছি, কারণ 2টা ইলেকট্রন না ছেড়ে দিলে সে কখনো +2 হবে না। তোমরা এই কথাটা সবার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কারণ তোমাদেরকে প্রথম দিন থেকে আমি যত কিছু বোঝাচ্ছি তার মধ্যে এই জিনিসটা একেবারে কেমিস্ট্রির শেষ লেকচার পর্যন্ত লাগবে, যে যখন একটা মৌল বা একটা পরমাণু যখন ইলেকট্রনগুলো ছেড়ে দেয়, যে কয়টা ইলেকট্রন ছেড়ে দেবে তার তত কটা চার্জ প্লাস আয়ন দাঁড়াবে আর কি। এইটুকুন ক্লিয়ার কিনা? কিংবা যে কটা ইলেকট্রন সে গ্রহণ করবে সেটা হবে তার মানে মাইনাস চার্জ আর কি। এইটুকু শুধু ক্লিয়ার কিনা একজন দুজনে শুধু একটু কমেন্ট করো, বা যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকে সে শুধু কমেন্ট করো, তাহলে আমি প্রয়োজন আরেকবার বুঝিয়ে দিব আর কি। জি, সবাই লিখছো ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, 4-5টা কমেন্ট আমি দেখতে পাচ্ছি। ইয়েস ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, আমি সবার নাম আর পড়তেছি না। আচ্ছা, আমি ক্লাসে চলে যাই। হ্যাঁ, অলরেডি 9:57 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। সো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, আরেকটু বলেন ভাই, একজন বলেছেন কি নাম, সিরাজুল ইসলাম। ওকে, আরেকটু বলেন ভাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, আরেকটু বলতেছি বলতে আচ্ছা তোমাদেরকে শুধু সামারিটা বলে দিই। আচ্ছা, আরেকটু বলবো বলতে কি, তুমি ভিডিওটা আরেকবার দেখে নিও। তুমি মানে ভিডিও দেখে কোথাও গেছো আর কি, বা অমনোযোগী ছিলা। সহজ কথা হচ্ছে, যে কেউ ইলেকট্রন যদি ত্যাগ করে, মাইনাস মানে কি ত্যাগ করে দেওয়া, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, নাম হবে সোডিয়াম প্লাস। একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা প্লাস। ওকে, ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে কি লিখবো? ম্যাগনেসিয়াম একটা প্লাস লিখতাম। যদি সে 2টা ইলেকট্রন ত্যাগ করে, ডাবল প্লাস লিখবো। অ্যালুমিনিয়াম ধরো একটা ইলেকট্রন ত্যাগ করলে কি লিখতাম? অ্যালুমিনিয়াম প্লাস। 2টা ইলেকট্রন ত্যাগ করলে 2 প্লাস। 3টা ইলেকট্রন ত্যাগ করলে ট্রিপল প্লাস। যে মৌলটা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সেটা তার চার্জ হিসাবে সেটা গণ্য হয়ে যাবে। আর একইভাবে একটা মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে সেটা তার মাইনাস চার্জ হিসেবে গণ্য হবে। জাস্ট এটুকুন কথা আর কি। এটা হচ্ছে মূল সামারি আর কি, মোরাল অফ দ্য স্টোরি বলতে পারো। ওকে, এবার তোমাদেরকে শুধুমাত্র একটা শেষ টপিক দেখাবো, ছোট্ট একটা টপিক আর কি। এটা হচ্ছে আহ্বাও নীতি। একটু মাঝখানে চলে গেলাম, তোমরা অনেকে ভাবতে পারো এটা আবার কি। মাঝখানে চলে গেলেও এটা তোমাদের লাগবে আর কি, আউফ বাউ নীতি। এই নীতিটা আজকে তোমাদের শিখেই শেষ, আজকে ক্লাস মূলত এখানে। আহ্বাও নীতি, আহ্বাও মূলত একজন বিজ্ঞানীর নাম। উনি একটা নীতি দিয়েছেন এরকমটা, বা ওনার নীতিতেই মূলত একটা কক্ষপথের ভিতরে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়। কী ব্যাপার, কী বোঝাতে যাচ্ছি দেখো। একটা পরমাণুর একেবারে মাঝখানে থাকে কি? নিউক্লিয়াস, তোমাদের মনে থাকার কথা। এরপরে থাকে কি? নিউট্রন। এরপরে থাকে কি? প্রোটন। এরপরে যে ইলেকট্রনগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে থাকার কথা, তাহলে প্রথমে থাকে নিউট্রন, এরপরে থাকে প্রোটন, এরপর থাকে ইলেকট্রন। তো ইলেকট্রনগুলো তোমাদেরকে এভাবে দেখিয়েছি আমি এতদিন, এরকমভাবে চারদিকে ছিল। কিন্তু আসলেই ইলেকট্রনগুলো এভাবে থাকে না, থাকে একটা কক্ষপথ করে কিংবা একটা লেয়ার আকারে। এটা কীরকম? এখন তোমাদেরকে প্রোটন আর নিউট্রন কখনো দেখাবো না, তোমাদেরকে ডিরেক্ট আমি যদি ভিতরে লিখি, ধরো আমি তোমাদেরকে লিখলাম এখানে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম লিখে গোল দাগ দিলাম, মানে এর ভিতরে নিউট্রন আছে, প্রোটন আছে। এখন ইলেকট্রনগুলো কী কীভাবে থাকবে আমি শুধু সেটা দেখাবো। তাহলে লেয়ার হবে প্রথমে একটা লেয়ার, এই একটা কক্ষপথ বা লেয়ার বলতে পারো। এখানে একটা কক্ষপথ, তাহলে এগুলোর নাম হচ্ছে কক্ষপথ। কক্ষপথ কখন বলা হয় জানো? বা কক্ষপথ নামটা কেন আসে? ঘড়ি কাঁটা মনে করো যে রাস্তা দিয়ে চলে সেটা তার কক্ষপথ। আমাদের পৃথিবী যে পথে চলে সেটা তার কক্ষপথ। সূর্য যে পথে চলে সেটা তার কক্ষপথ। তাহলে কক্ষপথ বলতে বুঝি যে নির্দিষ্ট যেদিকে একটা পদার্থ, একটা বস্তু কিংবা কোনো কিছু গমন করে সেটা তার কক্ষপথ বলা হয়। তাহলে আমি তোমাদের কটা কক্ষপথ জয় করেছি দেখো, 1 2 3 4 5টা কক্ষপথ। তো আহ্বাও নীতি অনুসারে বলতেছে যে ইলেকট্রনগুলো যখন থাকে তখন প্রথম ইলেকট্রন থাকে 2টা, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, এটা প্রথম কক্ষপথ। এটা এই কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। পরবর্তী কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8টা। এই কক্ষপথটা দ্বিতীয় কক্ষপথ। এটা এই কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8টা। এভাবে দিলাম, ধরো 1 2 3 4 5 6 7 8, এই 8টা ইলেকট্রন। ওকে,
এটা মূলত আহ্বায়ক নীতি। এই নীতিটা দেখতে কীরকম, আমি এটা পুরোটা ড্র করে দিচ্ছি, তোমরা একটু ড্র করে নাও তাহলেই হবে। ড্র করার সিস্টেম হচ্ছে দেখো, আচ্ছা তোমাদের কোন পর্যন্ত দেখা যাচ্ছে, যে এ পর্যন্ত দেখতে পাওয়ার কথা কি, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, প্রথমে হবে হচ্ছে এস, এরপরে হচ্ছে এস পি, এরপরে হচ্ছে এস পি ডি, এরপরে এস পি ডি এফ। আমি কী লিখতেছি তোমরা আজকে শুধু একটুখানি দেখো আর কি। আর আজকে লেকচারে যেহেতু আর একটু পরে শেষ হয়ে যাবে, সেজন্য আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে না, পরের দিন এটা নিয়ে আলোচনা হবে। শুধু আজকে যা লিখতেছি তা শুধু দেখো। কী করেছে বলো তো, প্রথমে এস লিখেছি, পরে এসপি, তারপরে এসপিডি একটা বাড়িয়েছে আর কি, এরপরে এসপিডিএফ। আমি যা লিখেছি উপর থেকে আবার তা উল্টা দিক থেকে লিখেছি, মনে করো এসপিডিএফ আবার, এরপর এ লাইনটা এখানে, এ লাইনটা এখানে, আর শেষের লাইনটা আবার নিচে। বলতে পারো 1 2 3 4 যা লিখেছি উল্টা দিক থেকে আবার তা লিখেছি। এখন আমি যদি তোমাদেরকে সিরিয়াল করতে বলি তাহলে কি করবা, এটা 1 নাম্বার লাইন রো, তারপর এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো, এটা 4 নাম্বার রো, এটা 5 নাম্বার রো, এটা 6 নাম্বার রো, এটা 7 নাম্বার রো, এটা 8 নাম্বার রো। এরপরে নিচ থেকে কেটে দিব আর কি। কী করে কাটবো দেখো, এমনভাবে কাটবো যাতে সবাই স্লাইড আকারে যায়, অনেকটা গাড়ি নিয়ে আসার মতো, পাহাড়ি রাস্তা গাড়ি নিয়ে আসার মতো। আমি পুরাটা কেটে দিয়ে তারপর তোমাদেরকে বোঝাচ্ছি কী করছি দেখো। একটা 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 শেষেরটা কেটে দিয়েছি এক লাইন সোজা করে, এরপরে এ লেয়ারটা কেটে দাও, এরপরে এ লেয়ারটা কাটো, তারপরে এ লেয়ারটা কেটে দাও, এরপরে এ লেয়ার, এরপরে এ লেয়ার, এরপরে এ লেয়ার, এরপরে এ লেয়ার। কী করলাম বলো তো, যদি এখান থেকে একটা গাড়ি রান করো, তুমি ধরো এখান থেকে ধরো তুমি একটা বাইক নিয়েছো, বাইকটা এখান থেকে যাওয়া শুরু করবা, প্রত্যেকটা রাস্তা তোমাকে ফলো করে করে এখানে আসতে হবে। ক্লিয়ার কাজ? তাহলে এখান থেকে মনে করো গাড়িটা নিলা, এখান থেকে ঘুরে এখানে আসবা, আসার পর এখানে এসে ঘুরে আবার এখানে যাবা, এখান থেকে আসার পর আবার ঘুরে এখানে যাবা, তারপর এখান থেকে এসে ঘুরে আবার এখানে যাবা, এখান থেকে ঘুরে এসে আবার এখানে যাবা, এখান থেকে ঘুরে এসে আবার এখানে যাবা, তাহলে এখান থেকে ঘুরে এসে আবার এখানে যাবা। এটা কিন্তু জাস্ট মনে রাখার কৌশল। হ্যাঁ, এটা বলা হচ্ছে আহ্বায়ক নীতি। তো আহ্বায়ক নীতিটা কি তাকে শোনো। আহ্বায়ক বলতেছে ইলেকট্রনগুলো সর্বনিম্ন কক্ষপথ থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে উচ্চ স্তরে প্রবেশ করবে। ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে প্রবেশ করবে। ইলেকট্রনগুলো নিম্ন স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ স্তরে প্রবেশ করবে। এটা হচ্ছে মূলনীতি। মানে ব্যাপারটা বলতে আছে এরকমটা যে ইলেকট্রনগুলো নিম্ন স্তর বলতে সে প্রথম স্তরগুলোর কথা বলতেছে আর কি। মানে প্রথম স্তর প্রবেশ করবে আগে, এরপর ধীরে ধীরে পরেরটাতে, তারপরে পরেরটাতে, তারপরে পরেরটাতে, তারপর পরেরটাতে। অনেকটা এরকম। তোমাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিই, মনে করো ধরো তোমরা একটা মেসে তোমরা হচ্ছে কয়েকজন বর্ডার উঠবা। ধরো তুমি একটা মেসের মালিক, মনে করো তোমার মেসে টোটাল বর্ডার আছে ধরো 50টা সিট আছে আর কি। তো এখন মনে করো ধীরে ধীরে স্টুডেন্ট আসছে, তুমি ম্যাচের মধ্যে তুলবা। তো তুমি আগেই বলে দিছো যে আগে নিচতলা লোকজন উঠতে হবে, আমি কিন্তু আগে দোতলা উঠতে দিব না। তো ধরো তোমার নিচতলা ক্যাপাসিটি আছে 10 জন, তো প্রথমে 7-8 জন আসলো, তুমি নিচতলায় ঢুকাই দিলা। এরপর আরও কয়েকজন আসলো, নিচতলাটা কাভার্ড। এরপরে কিছু লোকজন আসলো দোতলা কাভার্ড, এরপর 3 তলা, এরপর 4 তলা, এবার 5 তলা। ক্লিয়ার? তাহলে ছাত্রগুলো সবার এসে মানে আসার পর কীভাবে ঢুকলো, প্রথমে নিচে, ধীরে 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 দোতলা, তারপর উপরে, তারপর আরও উপরে। তো এটাকে কী বলা যেতে পারে, যে প্রথমে আমরা নিচেগুলো কাভার করেছি, ধীরে ধীরে উপরের দিকে গেছি। মূলত আহ্বায়ক এই কথাটাই বলতেছে যে ইলেকট্রনগুলো প্রথমত হচ্ছে নিম্ন শক্তির স্তরে, পর ক্রমান্বয়ে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। ওকে, তাহলে প্রথমে কটা ইলেকট্রন প্রবেশ করবে দেখো। প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, আমরা যদি মানে যা যা লিখেছি আর কি, তুমি যদি বাইক নিয়ে যাও বা রাস্তাটাতে গমন করো তাহলে কী কী পাবা বলো। প্রথমে কী পাবা, 1s, এরপরে 2s, এরপরে দেখো তো এই যে এই পাশ থেকে এসে 1s পাইলা, এরপরে পাইলাম কি 2s, এরপরে এপার দিয়ে ঘুরে যাও, এপার দিয়ে ঘুরে গেলে কী পাবা 2p, তারপরে সামনের দিকে আসো, এটা কি 3s, তাহলে 3s, তারপরে সামনের দিকে আসো, তারপরে রাস্তা দিয়ে যাও যেতে যেতে কী পাবো 3p, তারপরে সামনের দিকে আসো, এটা কি 4s, এটা হচ্ছে 4s, আবার সামনের দিকে আসো, তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় কী পাবো 3d, এরপরে হচ্ছে সামনের দিকে আসলে 4p, এরপর হচ্ছে 4pতে আসি, আর একটু সামনে যাও 5s থেকে এবার এপাশ দিয়ে এসে ঘুরে এখানে চলে যাও, কী পাবো 4d থেকে সামনের দিকে আসো, এবার কি 5p, সামনের দিক যাও 6s, এবার দিয়ে ঘুরে আবার উপরে দিকে চলে যাবো, কি পাইলাম 4f, নিচের দিকে নেমে আসো
5D, 5D। আবার নিচের দিকে এসে আসো নিচে 6P, 6P। ওকে, 6P থেকে আরও নিচে আসো 7S, 7S। এবার এপার দিয়ে এসে আবার ঘুরে উপরে চলে যাও, কি পাবো? 5F। নিচের দিকে আসো 6D, আরও নিচে আসো 7P, এবং ফাইনালি শেষ 8S। ওকে, তাহলে আব্বাও বলতেছে যে ও যে লেয়ারটা দেখালো, প্রথমে 1S ঢুকবে, 2S, তারপরে ধীরে 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 এভাবে মূলত কাভার করবে। এখন এগুলো কি, এগুলো সম্পর্কে আমি পরবর্তী লেকচারে বিস্তারিত বলবো, কারণ এখন এতগুলো সময়ও নেই বলার, আর বলে অনেক সময় লাগবে আর কি। সো অ্যাটলিস্ট 15-20 মিনিটের মতো শুধু এই লেকচারটা দিতে লাগবে। আজকে অলরেডি 10:06 বেজে গেছে। সো তোমাদেরকে আজকে এখানেই হচ্ছে বিদায় জানাচ্ছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর তোমরা, আচ্ছা শেষ কথা বলি, তোমরা এই পদ্ধতি বুঝছো কিনা একটু, আমি যেভাবে ড্র করেছি এটা বুঝছো কিনা একবার শুধু বলে যাও সবাই আর কি, শুধু বলে যাও। যদি না বুঝে থাকো তাহলে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি আর কি। জিডি মির্জা হাসিবুল ইসলাম বলেছেন ভাইয়া অরবিটাল আর কক্ষপথ কি একই? অরবিটাল আর কক্ষপথ একই না ভাইয়া, অরবিট আর কক্ষপথ একই। অরবিটাল হচ্ছে উপকক্ষপথ। জিডি মির্জা হাসিবুল ইসলাম বুঝেছেন মনে হচ্ছে আর কি। বাকিরা একটু কমেন্ট করেন বুঝেছেন কিনা। হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছেন, কমেন্ট আসা শুরু করেছে অলরেডি। হ্যাঁ, সৌমিত্র কর্মকার ক্লিয়ার, শিমুল হাসান ক্লিয়ার, রকনুজ্জামান মনে হয় আশিক ক্লিয়ার, তারপরে নুরুজ্জামান হোসেন নূর, বুঝছি ভাইয়া। মাসুদ পারভেজ ইমন, ভাইয়া আপনার ক্লাসগুলো কি ইউটিউবে পাবো? যদি ভাইয়া লিঙ্ক প্লিজ। না, ইউটিউবে ক্লাসগুলো পাবেন না, ক্লাসগুলো লাইভ হবে এবং সম্ভবত এই মাসটা লাইভ চলবে প্রবাবলি আর কি। আচ্ছা, তোমাদেরকে আসমল ভাইয়া বিস্তারিত বলবে আর কি ক্লাসের ব্যাপারে। আচ্ছা জি, সবাই মানে বুঝেছেন, ধন্যবাদ আর কি। না ভাইয়া ইউটিউবে কোনো লিঙ্ক নেই আর কি, লিঙ্ক নেই, এগুলো হচ্ছে তোমরা এখানে ধীরে ধীরে বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। হুম ভাই বুঝছি, অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, আপনাকে ওদের অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন। 10:07 বেজে গেছে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে ওয়েট করে আছেন সবাই। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। আর ক্লাসগুলো যেটা করবেন আর কি, 3টা লেকচার আপনারা যদি নোট করে থাকেন তাহলে তো নোট করেছেন, আর যদি না করে থাকেন তাহলে মানে অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে একটু করে দেখার আর কি। তাহলে ধীরে ধীরে, কারণ ক্লাস বাড়তেছে তো, ক্লাস বাড়লে ধীরে ধীরে মোটামুটি একটুখানি দেখে রাখার চেষ্টা করবেন। আর আপনাদের তো সম্ভবত সামনে পরীক্ষা আর কি, তো পরীক্ষার জন্য খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। এগুলো যে খুব কঠিন কোনো কিছু কিন্তু না, তোমরা যারা দেখেছো আর কি, অনেকেই লিখেছো পানির মতো ক্লিয়ার, বিশেষ করে গত ক্লাসে আর কি। আজকে আর লিখুন এরকম, কিন্তু মনে হচ্ছে ক্লিয়ার, কারণ যথেষ্ট ক্লিয়ার আর কি। তো ভালো করে শুধু বুঝে বুঝে রাখো, পারলে ছোট্ট একটা নোট খাতা আলাদা করে জাস্ট কেমিস্ট্রির জন্য রেখে দাও একটা খাতা করে, ওই খাতা আজীবন থেকে যাবে মনে করো। ওই খাতার মধ্যে টুকটাক টুকটাক করে জিনিসগুলো লিখে রাখবা, যাতে শুধু তুমি মেমোরি করতে পারো, মানে তোমার চোখের সামনে এগুলো আসলে তুমি যেন বুঝতে পারো যে হ্যাঁ এই আব্বাউনিতে আমি দেখেছিলাম, আব্বাউনিতে এরকম, এই যে এটা, মানে এটা যেন এরকম না হয় যে তুমি এটা প্রথমবার দেখলা, হ্যাঁ এটা এভাবে এভাবে আসতে হয়। একটা বাইক নিয়ে জাস্ট স্টার্ট করে জাস্ট সাঁই সাঁই করে ফিরে আসলে এই জিনিস লেখা যায়, এটা কোনো বিষয় না। এরকম আর কি, এরকম প্রত্যেকটা জিনিস সংকেত যখন সামনে আসবে, যোজনী যখন সামনে আসবে, তো এরকম যেন মনে হয় তোমার কাছে আর কি। এরকম ক্লিয়ার করে রাখার চেষ্টা করো। আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের মনে হয় সামনেই পরীক্ষা, সেটার জন্য তোমাদেরকে আগে থেকে শুভকামনা, কঠোর পরিশ্রমে লেগে যাও তোমরা। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
করে